বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 18ই মে 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2026-এর পঞ্চম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 35 ধারা নিয়ে। এই 35 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের পরীক্ষায় আসার মতো। সবাই 35 ধারা বের করেন, আইন পাঠের 35 ধারা। এবং আমাদের সাথে আজকে নতুন দুই একজন যোগদান করেছেন অনলাইনে। এটা আমরা আইন পাঠ পড়িয়ে থাকি। আপনার আইন পাঠ ফৌজদারি কার্যবিধির অংশের 35 নম্বর পৃষ্ঠা, মানে 35 ধারা যেখানে আছে ওটা একটু বের করে। তো 35 ধারায় বলছে, দেখেন, গোল্ডেন একই মামলায়, গোল্ডেন একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে, আন্ডারলাইন করেন, ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়। একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়, যে ক্ষেত্রে একটি বিচারে, একটি বিচারে আন্ডারলাইন করেন, একটি বিচারে অভিযুক্ত শব্দটা বললেন, অভিযুক্ত দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, সেক্ষেত্রে শাস্তির পরিমাণ কি হবে সেটাই 35 ধারায় আলোচনা করা হয়েছে। একটু বুঝেন। আহ যে ক্ষেত্রে বিচার হচ্ছে মানে একটা মামলার বিচার, একটি বিচার মানে হলো কয়টা মামলা? একটা মামলা। একটা মামলার বিচারে অভিযুক্ত মানে হলো একজন অভিযুক্ত। অভিযুক্ত কতজনের? দুই বা ততোধিক। ইসমাইল, ওই যে দেখেন, যে ক্ষেত্রে একটি বিচারে অভিযুক্ত শব্দটা বল দেবেন, পাইছেন? অভিযুক্ত দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হচ্ছে, সেক্ষেত্রে শাস্তির পরিমাণ কি হবে সেটাই 35 ধারায় আলোচনা করা হয়েছে। তো একটু পড়ি, তারপরে আমি ব্যাখ্যা দিই। দেখেন, 35 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি শব্দটা গোল দেন, কোনো ব্যক্তি, তানবিন গোল দেন, কোনো ব্যক্তি, পাইছেন? যখন কোনো ব্যক্তি একই বিচারে, আন্ডারলাইন করবেন, দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, উক্ত ক্ষেত্রে দণ্ডবিধির 71 ধারার বিধানাবলী সাপেক্ষে আদালত এমন দুই বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে এখতিয়ার সম্পন্ন, সেটা থেকে পৃথক পৃথক শাস্তিতে দণ্ডিত করতে পারে। এখন আইনের ভাষা একটু জটিল। আইন আপনাদের যদি উদাহরণ দিয়ে বোঝানো না হয়, তাহলে আইনটা আমাদের জন্য বুঝতে কষ্ট হয়ে যায়, বোধগম্য সহজে হতে চায় না। তাহলে বিষয়টা হলো যে এই 35 ধারার বিষয়বস্তু কি? 35 ধারার বিষয়বস্তু হলো যে, ধরেন, যখন একজন ব্যক্তি, একজন ব্যক্তি বিরুদ্ধে মামলা হয়েছে একটা, বাট ওই মামলায় ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তিনটা। তিনটা মানে দুই বা ততোধিক, সর্বনিম্ন দুইটা, একাধিক অভিযোগও থাকতে পারে, দুইয়ের বেশি অভিযোগও থাকতে পারে, বাট লিস্ট থাকতে হবে কয়টা? দুইটা। ধরেন ওনার বিরুদ্ধে অভিযোগ উনি চুরি করেছে, ওনার বিরুদ্ধে অভিযোগ উনি ঘর ভেঙেছে, ওনার বিরুদ্ধে অভিযোগ উনি আঘাত করেছে। তার মানে ওনার বিরুদ্ধে তিনটা ধারা, দণ্ডবিধির তিনটা অপরাধের অভিযোগ। এক হলো সে চুরি করেছে, দণ্ডবিধি 379 ধারা। সে ঘর ভেঙেছে, 447, 448 ধারা, 400, সরি 53 ধারা, বলে 453 ধারা। ঘর ভেঙেছে 453 ধারা। আর সে সে আঘাত করেছে, দণ্ডবিধি 323 ধারা। সো এই ধারা আপনাদের এই মুহূর্তে জানার দরকার নাই, আমি জাস্ট আপনাদের যে জিনিসটা বোঝাতে চাইতেছি, যে সে মামলা একটা, বাট তার বিরুদ্ধে অভিযোগ কয়টা? তিনটা, ইভেন পাঁচটাও হতে পারে। লিস্ট হতে হবে কয়টা? দুইটা। তো এখন ধরেন, বিচার শেষে ওই ব্যক্তিকে আদালত চুরির জন্য 3 বছর সাজা দিল, আঘাতের জন্য 1 বছর সাজা দিল, আর ওই ঘর ভাঙার জন্য 2 বছর সাজা দিছে। তাহলে ব্যক্তি একজন, বাট ওনারে সাজা দেওয়া হলো চুরির জন্য কয় বছর? 3 বছর। আঘাতের জন্য কয় বছর? 1 বছর। আর ঘর ভাঙার জন্য 2 বছর। এখন শুনেন, একটু মনোযোগ দেন। যদি আদালত তো রায় বলে দিল যে অমুককে এত, এই এই অপরাধের জন্য এই বছর, এই অপরাধের জন্য এত বছর, এই অপরাধের জন্য এত বছর সাজা দেওয়া হলো। এখন এই সাজাটা সে কিভাবে ভোগ করবে এটাও ব্যাখ্যা দিয়ে দিবে আদালত। যদি একটা জিনিস এইভাবে চিন্তা করেন যে এই সাজা, সকল সাজা কি একসাথে শুরু হবে নাকি একটার পর একটা চলবে? সকল সাজা যদি একসাথে শুরু হয়, ধরেন আজকে কয় তারিখ? 18 মে 2025। আজকে যদি বলে যে তার চুরির সাজাও 18 মে থেকে শুরু হবে, ওই আঘাতের যে 1 বছর, চুরির যে 3 বছর, এটা আজকে থেকে শুরু হবে, আঘাতের 1 বছর এটাও আজকে থেকে শুরু হবে, আবার ঘর ভাঙার 2 বছর এটাও আজকে থেকে শুরু হবে। তাহলে সকল সাজা যদি একসাথে শুরু হয়, তাহলে তার সর্বোচ্চ সাকল্যে খাটা লাগে সর্বোচ্চ যে সাজাটা, সেইটা খাটলেই তার হয়ে যাচ্ছে। বুঝেন কিনা? সকল সাজা যদি আজকে থেকে শুরু হয়, তাহলে সর্বোচ্চ সাজা চুরির জন্য, চুরির জন্য 3 বছর খাটলে আর বাকি 2 বছর তো এর সাথে খাটা হয়ে যায়। হয় কিনা বলে? আর যদি আদালত বলে যে না,
তার সাজাটা কনজিকিউটিভলি ধারাবাহিক ভাবে হবে। ধারাবাহিক ভাবে মানে হলো যে আগে তুমি চুরির জন্য 3 বছর খাটবা, চুরির 3 বছর শেষ হলে তোমার আঘাতের জন্য 1 বছর শুরু হবে, আঘাতের 1 বছর শেষ হলে তারপরে তোমার ঘর ভাঙার জন্য 2 বছর শুরু হবে। বুঝেন কিনা? এই পরে লেখেন, আগে কথা শুনেন। তাহলে আমার কোন বেগ এবং এই বিধানটা তাহলে একসাথে যদি শুরু হয় তাহলে এটা উপকার কার জন্য? আসামির জন্য। সে সর্বোচ্চতা খাটলে খাটা হয়ে যাচ্ছে। আর যদি বলে ধারাবাহিক ভাবে তাহলে এটা ওইটা কষ্টকর কার জন্য? ওই আসামির জন্য। বুঝলেন কিনা তানভীর সাহেব? এখন কোন সাজা একবারে শুরু হবে নাকি পর পর শুরু হবে, এটা আসামির কিছু করার নাই। এই এখতিয়ার কার? আদালতের। কোন সাজা একসাথে শুরু হবে নাকি পর পর শুরু হবে, এটা রায় নির্ধারণ করে দিবে কি? আদালত। বুঝতে পারছেন? তাহলে যে বিষয়টা এখানে মনে রাখবেন, তো যদি রায়ে কিছু উল্লেখ করা না থাকে, রায়ে বলে নাই একসাথে শুরু হবে, রায়ে বলে নাই পর পর শুরু হবে, রায়ে কিছু যদি উল্লেখ না থাকে, জাস্ট রায় যদি এইভাবে বললো যে করিমকে চুরির জন্য 3 বছর, আঘাতের জন্য 1 বছর এবং ঘর ভাঙার জন্য 2 বছর দণ্ডে দণ্ডিত করা হলো, রায়ে বলে নাই যে একসাথে শুরু হবে নাকি আলাদা আলাদা শুরু হবে, তাহলে সেই ক্ষেত্রে এই সাজাটা ভোগ করবে হলো পর পর। মানে রায়ে যদি কিছু বলা না থাকে তাহলে ভোগ করবে পর পর, মানে আগে 3 বছর, তারপরে 1 বছর, তারপরে 2 বছর। বুঝতে পারছেন? আর আমি একে বলি তারপরে প্রশ্ন করে। দেখ, রায়ে যদি কিছু উল্লেখ না থাকে তাহলে সাজা হবে কত? পর পর। আর রায় যদি বলে দেয় যে অমুককে এই 3 বছর, 1 বছর, 2 বছর সাজা দেওয়া হলো এবং সকল সাজা একসাথে শুরু হবে, তাহলে তো একসাথেই শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে রায়ে যদি কিছু উল্লেখ না থাকে তাহলে কেমনে খাটবে? পর পর। আর রায়ে যদি কিছু উল্লেখ থাকে তাহলে কেমনে খাটবে? রায় যদি বলে থাকে যে একত্রে চলবে, একত্রে, তাহলে একসাথে। বুঝতে পারছেন? এবং একটু আমরা পড়ি তাহলে বুঝবেন। এমন শাস্তি, আন্ডারলাইন করবেন, কারাবাসের সমন্বয় কনসিস্টিং অফ ইমপ্রিজনমেন্ট হলে, আন্ডারলাইন করবেন, একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। এমন শাস্তি যদি কারাবাসের সমন্বয় হয়, কারাবাসও যা কারাদণ্ড তাই, তাহলে কারাবাসটা কেমনে শুরু হবে বলে? একটা শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। কিন্তু আদালত বললেন, আদালত নির্দেশ প্রদান করলে এমন কারাবাস একত্রে একত্রে চলতে পারে। তবে আদালত যদি নির্দেশ দেয় তাহলে একত্রে চলতে পারে, বাট আদালত যদি কোনো নির্দেশ না দেয় তাহলে কেমনে হবে? পর পর, ধারাবাহিক ভাবে। বুঝতে পারছেন? আর আদালত যদি নির্দেশ দেয় তাহলে কেমনে চলবে? একত্রে। অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে তাহলে এটা একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। বুঝছেন? এখন লাস্টের লাইন জেনে রাখার উপরের লাইন, আপনারা বিচ্ছিন্ন হয়ে যান কেন? এই যে, অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ না দেন, এটা এই লাইনটা নির্দেশ প্রদান না করে তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। এই লাইনটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। বুঝছেন? এখন এখানে দুইটা শব্দ লেখেন। দুইটা শব্দ হলো, একটা লেখেন কনজিকিউটিভলি, CON, CONSECUTIVEL। আমি আবার বলি, CONSECUTIVEL, কনজিকিউটিভলি। কনজিকিউটিভলির অর্থ লেখেন ধারাবাহিকভাবে বা পরপর। ধারাবাহিকভাবে বা পরপর। একটু লেখেন ধারাবাহিকভাবে বা পরপর। ধারাবাহিকভাবে বা কি বলেন? পরপর। এবার নিচে আর একটা লেখেন কনকারেন্টলি, CONCURRENTLY। আবার বলি, CONCURRENTLY, কনকারেন্টলি। লিখেছেন? কনকারেন্টলি মানে হলো একত্রে বা একসাথে। কনকারেন্টলি মানে কি? একত্রে বা একসাথে। তাহলে আপনার যে জিনিসটা এখানে মনে রাখা প্রয়োজন, যদি রায়ে কিছু বলা না থাকে, রায়ে যদি কিছু বলা না থাকে তাহলে সাজাটা কেমনে হবে?
রায় যদি কিছু বলা না থাকে তাহলে সাজাটা তো আপনার কনজিকিউটিভলি একত্রে না, আর রায় যদি কিছু বলা থাকে তাইলে হবে একত্রে। একত্রে মানে কি, কনকারেন্টলি। বুঝতে পারছেন? আচ্ছা, তো মূল বিষয়টা হলো এই জায়গায় এই 35 ধারা, ফৌজদারি কার্যবিধির 35 ধারা যদি আপনি প্রযোজ্য করতে চান তাহলে আসামি হইতে হবে কয়জন? জানালাটা আটকাই দেন, ওই জানালা আমাদের এসি চলে তো, সবাই একটু জানালা আটকান, ওটাই লক করে দেন, লক করে দেন। আচ্ছা, তো একজন ব্যক্তির মামলা চলবে কয়টা? মামলা একটা। মামলা একটা, কিন্তু ওই মামলায় ওর বিরুদ্ধে অভিযোগ একাধিক। বুঝতে পারছেন? এখন মনোযোগ দিয়ে শুনেন, ধরেন দিন মোহাম্মদ সাহেবকে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট একটা অপরাধে 1 বছর সাজা দিল, আর দিন মোহাম্মদ সাহেবকে যুগ্ম দায়রা জজ আর একটা অপরাধে 5 বছর সাজা দিল। এখন এই ক্ষেত্রে যুগ্ম দায়রা জজ কি বলতে পারবে কিনা যে ম্যাজিস্ট্রেটের সাজা আর এই সাজা একসাথে শুরু হবে, বা আগে ম্যাজিস্ট্রেটেরটা খাটবে পরে দায়রা জজেরটা খাটবে, এরকম আদেশ দেওয়ার ক্ষমতা যুগ্ম দায়রা জজের আছে কিনা? বা মানে আমি বলতে চাইতেছি যে এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 35 ধারার বিধান প্রযোজ্য হবে কিনা। মানে একজন ব্যক্তিরে দণ্ড দিছে দুইটা আদালত, দুইটা আদালত, দুইটা মামলায় দুইটা আদালত বিচার করছে। এখন ওই ক্ষেত্রে কি কোন আদালতের 35 ধারার আদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা, আমি এটা বলতে যাচ্ছি। ওই ক্ষেত্রে 35 ধারায় আদেশ দেওয়ার ক্ষমতা নাই। 35 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে একটা মামলার বিচার হচ্ছে কয়জন ব্যক্তি, একজন ব্যক্তির কয়টা অভিযোগ, একাধিক অভিযোগ, সেই ক্ষেত্রেই 35 ধারা প্রযোজ্য হবে। এর যে কোনো একটার ব্যত্যয় ঘটলে 35 ধারা প্রযোজ্য। আমরা জেনে রাখা ভালোতে চলে আসি, দেখেন জেনে রাখা ভালো। তবে পরপর কারাবাসের ক্ষেত্রে, পরপর কারাবাস মানে হলো কনজিকিউটিভলি, পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে গোল্ডেন 14 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দেওয়া যাবে না। পরপর কারাবাসের ক্ষেত্রে সর্বসাকুল্যে তার সাজা দেওয়া যাবে 14 বছর। এটার অর্থ কি? পরপর কারাবাসের ক্ষেত্রে মানে হলো যে যখন কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে পরপর, ধরেন আমরা জানি যুগ্ম দায়রা জজ সাজা দিতে পারে কতদিন বলেন, মনে আছে? সর্বোচ্চ 10 বছর। 31-এর উপধারা 3, 31-এর উপধারা 3। এখন ধরেন একজন ব্যক্তি কুখ্যাত ডাকাত, তারে ডাকাতির জন্য 10 বছর সাজা দিল, ওই ডাকাতি করতে যে ধর্ষণ করছে ধর্ষণের জন্য 10 বছর দিল, আবার কাউরে আঘাত করছে আঘাতের জন্য 10 বছর দিল, মানে একই মামলায় ডাকাতির অভিযোগ ছিল, ধর্ষণের অভিযোগ ছিল, আবার ওই আপনার আঘাতের অভিযোগও ছিল। তাহলে তারে যদি 3টা ধারায় সাজা দেয়, তাহলে তার যদি বলে সাজা চলবে পর পর, তাহলে 10 বছর 10 বছর 10 বছর মোট খাটা লাগবে কয় বছর? 30 বছর। বাট এই জায়গায় একটা সীমাবদ্ধতা আরোপ করে দিছে আইনে 35 ধারায়, যে আপনি যদি পর পর সাজা দেনও সর্বোচ্চ কত বছরের বেশি হবে না, 14 বছরের বেশি হবে না। বুঝতে পারছেন? তার মানে আমাদের 35 ধারার যে মূল বিষয়বস্তু যে পর পর সাজা খাটার ক্ষেত্রে 14 বছরের বেশি হবে না। আচ্ছা, এরপরে দেখেন, মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট বললেন তার সাধারণ এখতিয়ার প্রয়োগে, তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারতো তার দ্বিগুণের বেশি হবে না। আন্ডারলাইন করেন, দ্বিগুণের বেশি হবে না। এটার অর্থ কি? মামলাটার বিচার যদি করে কোনো ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট মিন্স প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তবে উন্ডা যদি বলে যে কোনো সাজা পর পর চলবে, পর পর মানে আগে খাটবে তারপরে ওইটা শেষ হলে আর একটা খাটবে, তাইলে ওনাদের ক্ষেত্রে 14 বছরের বিধান প্রযোজ্য না। ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারে তার দ্বিগুণ। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ারে সাজা দিতে পারে কত? 5 বছর, তাহলে 5 গুণ 2 কত? 10। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে কত? 3 বছর। তাহলে উনি যদি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় তাহলে পর পর কত বছরে কাটবে? 6 বছর বেশি। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে কত? 2 বছর। তাহলে 2 গুণ 2 কত বছর? 4 বছর। বুঝছেন? তাহলে এই হলো আমার 35 ধারার মূল কথা। এবং তানভীর সাহেব আপনারে বোঝার জন্য বলি যে ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি আহ করিমের বিরুদ্ধে 3টা অপরাধের বিচার করছে। তো 3টা অপরাধের বিচার তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন সর্বোচ্চ সাজা দিতে পারে কত? 2 বছর। তা উনি ওই 3টা ধারায় 2 বছর 2 বছর 2 বছর, 3টা ধারায় 2 2 বছর করে সাজা দিছে। এখন উনি কি পর পর যদি বলে যে পর পর সাজা খাটবে, আসামি পর পর সাজা খাটবে, একসাথে না, কি খাটবে? পর পর, তাহলে উনি যদি পর পর খাটার আদেশও দেয় কতদিন খাটবে?
4 বছর। 4 বছরের বেশি কিন্তু হবে না। কেন হবে না? কারণ ওনার দণ্ড দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা কত? 2 বছর। আর ওনার সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারে, তার কয় গুণের বেশি হবে না? 2 গুণের। তাহলে 2 গুণের বেশি কত? 4 বছর। বুঝতে পারছেন? তাহলে আমার ফৌজদারি কার্যবিধির এই 35 ধারা, প্রতিটা ধারা, এই 35 ধারা যদি আপনি বুঝে থাকেন, এটা আপনার লিখিত পরীক্ষার সময়ও কাজে লাগবে। কারণ লিখিত পরীক্ষার সময় এক ধরনের সমস্যামূলক প্রশ্ন দিয়ে দিল যে অমুককে নির্বাহী সরি বিচারিক ম্যাজিস্ট্রেট বিচারে একাধিক দ্বারায় সাজা দিল, এই সাজাটা সে কিভাবে খাটবে? একসাথে খাটবে নাকি পরপর খাটবে? তাহলে আমার আলোচনা করতে ফৌজদারি কার্যবিধির কত ধারা লাগবে? 35 ধারা লাগবে। বুঝতে পারছেন? তাহলে আমি ফৌজদারি কার্যবিধির 35 ধারা সামারিটা একবার বলে দিই যে ফৌজদারি কার্যবিধির 35 ধারা হলো, যদি কোনো ব্যক্তিকে একটি বিচারে একাধিক অপরাধে দণ্ডিত করা হয়, তাহলে ওই একাধিক অপরাধের সাজা কারাদণ্ড সে কি একসাথে ভোগ করবে নাকি পরপর ভোগ করবে, এই ব্যাখ্যাটা প্রদান করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 35 ধারা। এবং সেখানে বলা হয়েছে যে যদি রায়ে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সাজাটা ভোগ করবে কনজিকিউটিভলি, পরপর। আর যদি রায়ে উল্লেখ থাকে তাহলে সাজা ভোগ করবে কনকারেন্টলি, মানে একত্রে। তবে 35 ধারার যে মূল শর্ত, যে কনজিকিউটিভলি সাজা ভোগ করার ক্ষেত্রে আপনার সাজা সর্বসাকুল্যে 14 বছরের বেশি হবে না। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারতো, তার কয় গুণের বেশি হবে না? 3 গুণের বেশি। এ হলো 35 ধারা। তো 35 ধারা নিয়ে এখন নির্মল সাহেব বা অন্যান্য আপনাদের যাদের কোনো প্রশ্ন আছে কিনা আপনারা জিজ্ঞাসা করেন। অনলাইনে অফলাইনে যারা আছেন, আপনাদের যদি কোনো 35 ধারা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। এনি দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট বাদ দিলে আর আদালত থাকে কে? দায়রা আদালত। বা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথাও বলতে পারেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের কিন্তু কোনো সাধারণ ক্ষমতা নাই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের আছে বিশেষ ক্ষমতা, ওই যে 7 বছর। আর দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা আছে 32 ধারায়। 32 ধারায় শুধু আছে কে কে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। বলতে পারেন দায়রা জজ না, শুধু দায়রা আদালত, মানে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বুঝছেন? নির্মল সাহেব বলেন, কি প্রশ্ন করতে চাইছিলেন না তখন? বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, অন্য কারো প্রশ্ন আছে? ফেরদৌস সাহেব, ইমন সাহেব, প্রশ্ন আছে? বলেন। ঘুম আসছে বোধ হয় নাকি? এ অনলাইনে যারা আছেন, বিন্দাশ্রী, গীতা রানী আর কি, তপন সরকার, মাকসুদা ইয়াসমিন, দিলরুবা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, জি না স্যার, দেখেন বুঝতে আমার পারছি আমি। অফলাইনে যারা আছেন আপনারা ছাড়াও অনলাইনে এই মুহূর্তে 6 জন আছে। শেখ ফারজানা গোপালগঞ্জ, ও, বিন্দাশ্রী ঢাকা, দিলরুবা খানম ফরিদপুর ভাঙ্গা, মাকসুদে আসমিন ঢাকা, তপন সরকার গোপালগঞ্জ জজকোর্ট। দেখেন। জি স্যার। যাই হোক, আশা করি আপনারা 35 ধারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসি, বিমল সাহেব বুঝছেন না 35 ধারা? আচ্ছা। এই ইয়া, উম, আমাদের পীযুষ সাহেব, আমাদের দিনেশ কো, ফটকা দিনেশ কো, ফটকা দিনেশের আজকে আপনাদের যে তালিকা আছে, রেজাল্টের তালিকা, ওই জায়গায় আমি আপডেট করতেছিলাম, আপনাদের জন্য প্রশ্ন করলাম তৃতীয় ক্লাস টেস্টে। তো ওই জায়গায় দিনেশের নাম লিখতে গিয়ে আমি লিখি নেই। লিখি নাই কেন? ওর নাম লিখলে আর আসে না, আর ওর নাম লিখে আবার আমার ডিলিট দেওয়া লাগবে। এই কারণে দিনেশের নাম লিখি নাই। দেখেন, আমরা চলে আসি ধারা 35 ক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ, আন্ডারলাইন করেন পুরোটা। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ। আপনারা অনেকে যে ভুলটা করে থাকেন, আমি একটু সংশোধন করে দিই, এইরকম ভুল যেন আর না হয়। এই যে যে 35 ক দেখছেন, এই কর মাঝে আর 35-এর মাঝে কোনো ব্র্যাকেট আছে? দেখেন তো, না স্যার। ব্র্যাকেট নাই। বাট আপনারা অধিকাংশ লোক লিখতে গেলে দেখবেন যে 35 ক বললে ওই জায়গায় ব্র্যাকেটই দিছে, ব্র্যাকেট নাই। কারণ এই 35 ক একটা স্বতন্ত্র ধারা। বুঝতে পারছেন? যদি 35 আর ক এর মাঝে ব্র্যাকেট দিয়ে দেন, কতে যদি ব্র্যাকেট দেন, তাহলে ওইটা হলো 35-এর উপধারা হয়ে যায়। 35-এর কি উপধারা? 35 ক মানে হলো ফৌজদারি কার্যবিধিতে 565টা ধারা আছে। তারপর যে কোনো সময় যদি আদালতের মানে সরকারের বা রাষ্ট্রের মনে হয় যে ফৌজদারি কার্যবিধিতে আরো একটা ধারা যোগ করা দরকার, বুঝছেন? এখন এই যোগটা করা দরকার 35 ধারার আশেপাশে। এই যোগটা যদি একেবারে শেষে করে তাহলে ধারা দিতে হবে 566,
566, কিন্তু 566 দিলে তো এই অধ্যায়ের সাথে ওই ধারার সামঞ্জস্যতা থাকে না। অধ্যায় ধারাগুলো হইতে হবে, যেগুলো ধারাগুলো একই রিলেটেড, একই সম্পর্কিত, সেগুলো তো একই অধ্যায় হবে না। তো এই ক্ষেত্রে আইন প্রণেতারা এখন নিয়ম করলো যে নতুন কোনো ধারা যদি যোগ করা হয়, যদি আমি 35 কাইটিয়া যদি 35 বাদ দিয়ে আরেকটা করি, তাহলে আমার সকল ধারা কি করা লাগবে, সংশোধন করা লাগবে, একটার জন্য সকল ধারা। তো আইন প্রণেতারা নিয়ম করলো যে নতুন কোনো ধারা যোগ করতে হলে 35 ক, 35 খ, 35 গ, 35 ঘ। বুঝতে পারছেন? এরপরে যদি আরো যোগ করার দরকার হয় তাহলে 35 ক খ, 35 খ খ। বাট মজার বিষয় হচ্ছে যে এখানে আপনার ওই আমরা যদিও কোয়া পড়তেছি, বাট অ্যাকচুয়ালি আইনটা তো ইংরেজিতে এক্সাক্ট যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ হলো 35A, ক্যাপিটাল এ। বুঝতে পারছেন? বাট আমরা বাংলার ক্ষেত্রে 35 ক বলে থাকি। বাট যদি কোথাও 35A ও থাকে, 35 ক ও থাকে, তাহলে যৌক্তিক কোনটা বলেন? এ যেটা সেটা। স্যার, এখানে এই যে 35 এখানে বিরাকেট দিলে বা আমাদের এই ভৌগোলিক রাজনীতির ক্ষেত্রে যে কোনো ধারার ক্ষেত্রে যদি বিরাকেট যেটা থাকবে সেটা সুপর ধারা হিসেবে ধরে নেওয়া জি, আর যদি সরাসরি মানে এটা থাকে তো আমি মানে সরাসরি দ্বারা। জি, জি। আচ্ছা, এখন 35 ক এর যে মূল বিষয় সেটা আমি একটু বুঝাই। এটা কার? নির্মল রায়। দেখেন, আচ্ছা, আপনার বই দেখা গেছে। আচ্ছা শুনেন, যাই হোক, আহ, ভাই, 35 কর মূল বিষয় হলো আপনারে বিচার শেষে যে সাজা দিছে, সেই সাজার মেয়াদ থেকে আপনি বিচার চলাকালীন সময়ে যতদিন সাজা ভোগ করছেন সেই মেয়াদটা বাদ যাবে। ধরেন একজন কুখ্যাত আসামি ইয়াবার মামলায় ধরেন ইয়াবা সহ ধরা খাইছে, একটা ইয়াবা নিয়ে, এখন তার যদি 6 মাস কারাদণ্ড দেয়, 6 মাস, এখন যখন সে ধরা খায় সাথে সাথে বেশ কিছুদিন তার জেলে থাকা লাগে, লাগে না? তারপরে সে জামিন প্রাপ্ত হয়, তাই এরপরে যদি মামলা চলাকালীন সময় জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে আবার তার কারাগারে যাওয়া লাগে, তার কারণে আবার সে জামিন প্রাপ্ত হয়। এখন দেখা গেল বিচার শেষে তারে 6 মাসের সাজা দিছে, কিন্তু ইতোমধ্যে সে 3 মাস সাজা খেটে ফেলছে। 3 মাস সাজা মানে হলো মামলা চলাকালীন সময় অলরেডি 3 মাস কারাগারে ছিল। তাহলে এই যতদিন তারে কারাদণ্ড দিছে আর যতদিন সে অলরেডি কারাগারে ছিল, এই মূল সাজা থেকে ওই সময়টা বাদ দিতে হবে। তাহলে সে আর 6 মাস যদি কারাদণ্ড দেয়, সে ভোগ করছে 3 মাস, তাহলে আর ভোগ করবে কতদিন? 3 মাস। এই কথাটাই বলছে 35 বুঝছেন? আপনি কি অসুস্থ? মহাবিশ্বাস। আচ্ছা, আচ্ছা শুনেন, এই এখন কথা আছে ভাই, এই 35 ক ধারাটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ যদি আপনাকে মৃত্যুদণ্ড দেয়, শেখ ফারজানা মিউট করেন, যদি আপনারে মৃত্যুদণ্ড দেয় তাহলে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপনি প্রযোজ্য না। মৃত্যুদণ্ড ধরেন একজনকে বিচার শেষে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুদণ্ড মানেই তো মৃত্যুদণ্ড কার্যকর করে ফাঁসির মাধ্যমে। এখন ওই মামলায় যদি সে দেখা গেলো যে একটা 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 মৃত্যুদণ্ডযোগ্য মামলা তো বহুত দিন ধরে চলে, এবং যখন তারে প্রাথমিকভাবে গ্রেফতার করে তখন তো সে অনেক দিন যাবৎ কারাগারে থাকে, তারপরে জামিন পায়, দেখা গেলো যে সে 1 বছর আহ, ইয়া ছিল, মানে কারাগারে ছিল। তাহলে এই ক্ষেত্রে আহ ওই মৃত্যুদণ্ড থেকে 1 বছর সাজা বাদ দেওয়ার কোনো বিধান নাই, আছে? নাই। তো 35 ক ধারাটা কোন ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য না? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। আরো একটা মজার বিষয় শুনেন, একবারে বলে দিই, তারপরে পড়লে ভালো বুঝবেন। যে যদি এরকম হয় যে তার আবার মামলায় সাজা দিছিল 6 মাস, কিন্তু মূল মামলা চলাকালীন সময় সে অলরেডি 7 মাস খাইতে ফেলছে, সাজা দিছিল 6 মাস, অর্থাৎ যে সাজা দিছে তার বেশি সাজা ভোগ করা হয়েছে, তাহলে তার সাথে সাথে মুক্তি দিবে। আর যদি তার যদি কোনো অর্থদণ্ড থাকে, সেই অর্থদণ্ডটা মওকুফ করে দিবে। বুঝছেন? অনেক সময় অর্থদণ্ড থাকে না, যে তারে 6 মাস কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হলো, এবং সে যদি বেশি সাজা ভোগ করে ফেলে তাহলে তার সাথে সাথে কি দিয়ে দিবে? মুক্তি দিয়ে দিবে। বুঝছেন? এখন সর্বশেষ আর একটা কথা বলে দিই, তাহলে আমাদের 35 ক পড়া শেষ হয়ে যায়। 35 কর আর একটা কথা হলো যে 35 ক যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। যাবজ্জীবন কারাদণ্ড মানে হলো আমৃত্যু কারাদণ্ড, মানে একজন ব্যক্তিকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তখন সে সাজা ভোগ করবে আমৃত্যু। আমৃত্যু মানে হলো, ধরেন করিমকে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে করিম
যতদিন পর্যন্ত মারা না যায় ততদিন পর্যন্ত কারাগারে থাকবে। বুঝছেন? জি, সেটা পরের বিষয়। যতদিন পর্যন্ত মারা না যায় ততদিন পর্যন্ত সে কারাগারে থাকবে। এখন প্রশ্ন এসে যায় যে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে যদি 35 ক প্রযোজ্য হয়, তাহলে আমৃত্যু কারাগার থেকে, আমৃত্যু মানে একজন মানুষ কতদিন বাঁচবে এটা তো আল্লাহ তারা কেউ জানে না, তাইলে সে যদি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি যদি মামলা চলাকালীন সময় 2 বছর সাজা খেটে থাকে, তাহলে এই 2 বছর কেমনে বাদ দিবে? তো এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে ধরতে হয় 30 বছর। কত বছর ধরেন? 30 বছর। এই 35 ক ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হলো 30 বছর, তাহলে সে বাদ যাবে 30 বছর থেকে কতদিন? 2 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, আরো অনেকগুলো বিষয় আছে, এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি না। আমরা যখন দণ্ডবিধি 65 ধারা পড়বো, 57 ধারা পড়বো, ওই মুহূর্তে গিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করব। জাস্ট আপাতত এতটুকু মনে রাখেন যে 35 ক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, আর বাদ বাকি সকল সাজার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, ধারা 35 ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ। এই লিলি, আপনি পাইছেন? বের করতে পারছেন? আপনার নাম লিলি কি, পরের টুক কি? লিলি খানম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন, বিচার চলাকালে আন্ডারলাইন করবেন, আসামি জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে, আন্ডারলাইন করবেন, দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাসে ছিল তা বাদ দিতে হবে। দণ্ডিত হওয়ার কি পূর্বে। কিন্তু উক্ত কারাবাসের মেয়াদ বাদ দেওয়া যাবে না, হবে না যদি আসামি গোল্ডেন মৃত্যুদণ্ডে দণ্ডিত। ওই কারাদণ্ডের বাদ দেওয়া যাবে না যদি সে কিসে দণ্ডিত হয়? মৃত্যুদণ্ডে। এজন্য ফৌজদারি কার্যবিধিতে প্রশ্ন আসবে যে 35 ক ধারার বিধানাবলী নিম্নের কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না? মৃত্যুদণ্ড। আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে গোল দিবেন অধিক মেয়াদে, পাইছেন? অধিক মেয়াদের কারাবাসে কারাবাসে থাকলে আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে, এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড কি হবে? মওকুফ। বুঝছেন? এখন আপনাদের অনেকের প্রশ্ন করে দিই যে স্যার, অর্থদণ্ড মওকুফ কি পুরোপুরি করবে নাকি অর্ধেক করবে? মানে একজন রে ধরেন 10,000 টাকা অর্থদণ্ড দিছে আর 6 মাসের সাজা দিছে, তো দেখা গেল সে মামলা চলাকালীন সময় অলরেডি 8 মাস সাজা কাটছে, তাহলে আমরা তো জানি সাথে সাথে মুক্তি দিবে। আর ওই 10,000 টাকা যে অর্থদণ্ড দিল, ওই এক্সট্রা 2 মাসের জন্য কি 10,000 মকুব করবে কিনা? বুঝছেন? করতে পারে, আদালতের যদি মন চায় করতে পারে। বুঝতে পারছেন? অথবা ওই 10,000 টাকার জন্য যে 2 মাস এক্সট্রা খাটছে, আদালতের মন চাইলে ওই 10,000 টোটালি মকুব করতে পারে, অথবা আনুপাতিক হারেও মকুব করতে পারে। এটা হলো আদালতের বিবেচ্য বিষয়। তবে সাধারণত ধরে নেবেন যে অর্থদণ্ড যাই দেখ না কেন, যদি কেউ বেশি সাজা খাটে তাহলে অর্থদণ্ড কি? মওকুফ। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি যে চূড়ান্ত কারাবাস হতে বিচার চলাকালীন ভোগকৃত কারাবাস বাদ দেওয়া। দণ্ডিত আসামি দণ্ডিত হওয়ার পূর্বে যে মেয়াদে কারাবাসে ছিল সেই মেয়াদ তাকে যে মেয়াদের কারাবাস দেওয়া হয়েছে সেখান থেকে বাদ দিতে হবে। এটা বাদ দেওয়া বললেন বাধ্যতামূলক। আপনাদের অনেকে বলেন বাধ্যতামূলক, বাধ্যতামূলক, ঠিক আছে। আমাদের আরিফ সাহেব আছে, উনি বলে সাক্ষ্য, প্রিলি পাস করছে, রিটেন দিবে। তো সাক্ষ্য, নট সাক্ষ্য। বাধ্যতা না বাধ্যতা। দেখেন, তো আমরা একটা উদাহরণ পড়ি যে যদি কোনো আসামি, এটা মনোযোগ দিয়ে দেখেন, যদি কোনো আসামি 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়, মানে তারে কারাদণ্ড দিছে কত বছর? 10 বছর। সবাই পাইছেন? না পাইলে আমারে প্রশ্ন করবেন, পাশের জন দিতে দরকার নাই, সরাসরি আমারে করবেন। এবং উক্ত অপরাধের জন্য বিচার চলাকালীন সময়ে 5 বছর কারাভোগ করে, মানে তারা কারাবাস দিছে কয় বছর? 10 বছর। ভোগ করছে কয় বছর? 5 বছর। কি এই সাজা ভোগ করছে? না, অলরেডি মামলা চলাকালীন সময় 5 বছর ভোগ করছে। সেক্ষেত্রে 10 বছরের চূড়ান্ত কারাবাস হতে বিচার চলাকালীন ভোগকৃত 5 বছর কারাবাস কি দিতে হবে? বুঝেন নাই বোধহয়। কত দ্বারা? 35 ক। আচ্ছা, এখন দেখেন, এই পীযূষ, বুঝতেছেন? কথা বলেন। আর দিনের সে নিয়ে আসেন নাই কেন? আমাদের আর কেউ ওই জায়গায় বিল্লাল আসে নাই বোধহয়। বিল্লাল, বিল্লাল কো? দেখেন, যাবজ্জীবন কারাবাস হতে বিচার চলাকালীন ভোগকৃত কারাবাস বাদ দেওয়া। যাবজ্জীবন কারাবাস সাজাপ্রাপ্ত একজন আসামি 35 ক ধারার সুবিধা পাওয়ার অধিকারী হবে, মানে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেও 35 ক ধারার সুবিধা পাবে। অর্থাৎ কোন আসামি যদি যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত হয় এবং দণ্ডিত হওয়ার পূর্বে বিচার চলাকালে যদি সে কারাবাস ভোগ করে, তাহলে উক্ত কারাবাসের মেয়াদ
যাবজ্জীবন কারাবাস হতে কি দিতে হবে, বাদ দিতে হবে। এই বাদ দেওয়াটা বলতেন বাধ্যতামূলক। বিচার চলাকালীন ভোগকৃত কারাবাস যাবজ্জীবন কারাবাস হতে বাদ দিতে যাবজ্জীবন কারাবাসকে গোল্ডেন 30 বছর মর্মে গণ্য করতে হবে। কয় বছর? 30 বছর। সুতরাং 35 ক ধারায় যাবজ্জীবন কারাবাস বলতে 30 বছর কারাবাস মর্মে গণ্য হবে। তাহলে 35 ক ধারায় যাবজ্জীবন কারাবাস বলতে কত বছরের কারাবাস? 30 বছরের কারাবাস। আচ্ছা, আর এই জায়গা যে বিধিবিধান আছে এগুলো আমার ওই আতাউর মৃধা রাষ্ট্র উদাহরণ আছে না, এটা কাটেন, এগুলো আমার পড়ার দরকার নাই। এটা পড়া এটা আপনাদের জন্য প্রয়োজন নাই। এটা যারা জুডিশিয়ারি দিবেন তারা পড়বেন এই অংশ, তাও দরকার নাই। এই 35 কয় জায়গা মানে ফাউ পেচাল পারছে, এগুলো দরকার নাই। আমাদের যা দরকার সেই জায়গায় আসি। দেখেন, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 35 ক প্রযোজ্য না, এই অংশে আসেন। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 35 ক প্রযোজ্য না। 35 ক ধারা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, আন্ডারলাইন করেন। জি জি। তখন কি স্যার সে 28 বছরের মাথায় মৃত্যু করে? আচ্ছা, ধন্যবাদ। একজন প্রশ্ন করছেন যে স্যার 35 কতে যদি যাবজ্জীবন কারাদণ্ড যদি 30 বছর হয়, তাহলে যদি কেউ 2 বছর খেটে থাকে তাহলে কি 28 বছর পর সে মুক্তি পাবে কিনা? না, 18 বছর পর মুক্তি পাবে না। এখন আবার বলতে পারেন যে স্যার তাইলে হিসাব করে লাভ হইলো কি? লাভ হইলো কি, এটা আছে যে দণ্ডবিধির আহ নর্মালি মনে রাখবেন যাবজ্জীবন কারাবাস মানে আমৃত্যু কারাবাস। এখন ধরেন আহ ওনারে 35 ক ধারায় ওনারে 2 বছর কমাই রাখছে, মানে 30 বছর ধরে 2 বছর কমাই রাখছে। এখন তার মানে এই না যে উনি বাকি 28 বছর সাজা কাটার পর মুক্তি পাবে। তাইলে হিসাব করে লাভ কি? লাভ আছে। লাভ হলো কি, আমাদের দণ্ডবিধির 55 ধারায় সরকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমাইতে পারে অনধিক 20 বছর। মানে আপনারা বাংলা সিনেমা দেখছেন না, এখনো হয়তো বা দেখেন না, আমরা ছোটবেলায় দেখছি যে নায়কের সাজা দিছে যাবজ্জীবন কারাবাস, বিশেষ বিবেচনায় তারে কুমাইয়ের সাথে সাথে মুক্তি দিয়ে দিছে, সরকার কুমাই দিছে। বুঝতে পারছেন? তাহলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির আচার আচরণ যদি খুশি হয় তাহলে সরকার তার সাজা সর্বোচ্চ দিতে পারে 20 বছর। কত বছর? 20 বছর। এখন ধরেন কোন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে তার আচরণে খুশি হয়ে সরকার 20 বছরে কমাই আনছে, তাহলে ওই 20 বছর থেকে বাদ যাবে কয় বছর? 2 বছর। তাহলে সে আর 18 বছর খাটার পর মুক্তি পাবে। কিন্তু কোন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির সাজা যদি সরকার না কমায় তাইলে আর 35 ক ধারার সুবিধা আপনি পাচ্ছেন না। 35 ক ধারার সুবিধাটা তখনই পাচ্ছেন যখন ওই আসামিরে সরকার কোনো কারণে তার সাজা কি করছে? কমাইছে। বুঝতে পারছেন? তো লাভ হলো না, যদি তারে ওই রাষ্ট্র তারে সাজা কমায় তাইলে লাভ হবে। কিন্তু আগে থেকে সুবিধাটা সে রাখলো যে ভবিষ্যতে যদি আমার সাজা কমাই তাহলে আমার ওই সাজা থেকে 2 বছর, ওই সাজা থেকে 5 বছর কমবে। বুঝছেন? আমাদের আমরা যে 12 মাসে 1 বছর হিসাব করি, ওরাও তো ওইভাবে হিসাব করে কারাবাসে, ওদের হিসাবটা ওই এই করে আপনার আলাদা মনে কেন হলো? মানে একবার শুনছিলাম যে ওই ওরা হিসাব করে কম। দেখেন, আচ্ছা, তো 35 ক ধারা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ 35 ক ধারার শুরুতে বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, এক্সেপ্ট ইন দ্য কেস অফ অ্যান অফেন্স পানিশেবল অনলি উইথ ডেথ। শুধুমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্র ব্যতীত। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে এক্সেপ্ট ইন দ্য কেস অফ অ্যান অফেন্স পানিশেবল অনলি উইথ ডট ডট ডট, কি হবে? ডেথ। কত ধারা? 35 ক। কারণ কারণ এখানে দেখেন, কারণ মৃত্যুদণ্ড থেকে পূর্ববর্তী কারাবাস বাদ দেওয়া যায় না। কোন অভিযুক্ত ব্যক্তি বিচারকালীন সময়ে জেল জেল হাজতে থাকলে, জেল আদালতে থাকলে এবং বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দিলে উক্ত ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে তার পূর্বের কারাবাস বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কারাবাসে থাকা লাগে না, বরং তার মৃত্যু কার্যকর করা হয়। তাহলে আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কথা আছে, এটা কেটে দেন, এটা প্রযোজ্য না। এটা আমার জানার দরকার নাই, আপনাদের আননেসেসারি। তা আমার মনে রাখবেন তাহলে যে বিষয়টা 35 ক, ফেরদৌস সাহেব 35 ক বলেন, আপনার ভাষায় বলেন। 35 কতে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম এটা বলেন, আপনি যা বুঝছেন তাই বলেন, বলেন।
মানে বিষয়টা কি একটু ভাঙাই বলেন, গল্পের চলে বলেন। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন দেখেন ভাই। 2017 সালে একটা প্রশ্ন এসেছে যে বিচার চলাকালীন সময়ে আসামি হাজতে থাকলে এবং বিচারে দণ্ডপ্রাপ্ত হলে উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। বুঝছেন না? কত দ্বারা? ক। 2 নাম্বার দেখেন, বিচার চলাকালে 1 বছর হাজতে থাকা একজন আসামির 5 বছরের কারাদণ্ড হলো, দণ্ডিত আসামিকে কতদিন কারাগারে সাজা ভোগ করতে হবে বলেন? 5 থেকে 1 বছর বাদ, 4 বছর। 3 নাম্বারে চলে আসে আমরা। 3 নাম্বার, যে বিচার চলাকালীন সময় আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে যদি সে যে দণ্ডে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশি হয়, বেশি হয়, তাহলে আসামির কি বাদ যাবে বলেন? অর্থদণ্ড যদি থাকে মওকুফ হবে, আর তাকে কারাবাস থেকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা ভিভিআই। 1 নাম্বার প্রশ্নটা দেখেন, আদালত কারাবাস একের পর এক চলবে বলে আদেশ দিলে উক্ত ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারে? কত বছর? কত বছর? 14 বছর। 2 নাম্বার প্রশ্নটাও ভিভিআই আসার মতো। ম্যাজিস্ট্রেট একই বিচারে আসামির একাধিক অপরাধের শাস্তি একত্রিত করে দিলে ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার যে সাধারণ এখতিয়ার তার কয় গুণের বেশি হবে না? সাধারণ এখতিয়ার শব্দটা গোল দিন, সাধারণ এখতিয়ারের দ্বিগুণের বেশি বেশি হবে না, বিশেষ এখতিয়ার না কিন্তু। কি এখতিয়ার? সাধারণ এখতিয়ার। 3 নাম্বারটা দেখেন, বিমল সাহেব পাচ্ছেন? আচ্ছা। কোন ব্যক্তিকে 2 বা ততোধিক অপরাধের জন্য একই বিচারে আদালত পৃথক পৃথক শাস্তি প্রদান করে এবং উক্ত শাস্তি যদি কারাবাস হয় তাহলে উক্ত কারাবাস কি একত্রেও চলতে পারে, আবার কি পরপরও চলতে পারে। আদালত কোনো নির্দেশ যদি না দেয় তাহলে চলবে পরপর, আদালত কোনো নির্দেশ দিলে চলবে কি একত্রে। এই তো, আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছিলাম, ওইটা বের করে সবাই পাইছেন আর লাগাইছেন? লাগাইছেন সবাই? এই আঠা দিয়ে লাগান নাই কে? কে পান নাই? কে পান নাই? কে এমন পান নাই? আর কে পান নাই? কি নির্মলের আছে? আছে, ওকে, সবাই পাইছেন? আচ্ছা, তাহলে এই পেজটা হাতে নেন। আপনি পাইছেন? আর আইলে তো আপনার অবহেলা, নেগলিজেন্স, নেগলিজেন্সের কারণে আদালতের কাছ থেকে কোনো কিছু মওকুফ হয় না। আপনি হারাইছেন কেন? আপনি হচ্ছে প্রথমে হলো না, আপনি ফটোকপি করে পড়েন কেন? আপনি পুরান বই একটা, নতুন যে বই পাওয়া যায় সেই বই কিনে পড়বেন। ওই জায়গায় ঘোড়ার ডিম অ্যাড করবে না, খালি এই যে 2025 সালে যে প্রশ্ন আসছে এই প্রশ্ন, তাছাড়া ওই জায়গায় কোনো অ্যাড কিছু নাই। আর মূল জিনিস সব একই। আর এই যে যে জিনিস আপনি এই যে জায়গা দাগাচ্ছেন, এই কি মূল বইটা আবার আপনি দাগাবেন? এটা আলসেমির কারণে জীবনেও দাগাবেন না নে। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, ধন্যবাদ। আমরা ফৌজদারি কার্যবিধির 33 ধারাটা এখানে পড়বো না, কারণ 33 ধারা ইতিমধ্যে আমরা কি বলেন পড়ছি না? কতদিন পড়ছি? 33 ধারার কাহিনী মনে আছে? দিন মোহাম্মদ সাহেব বলেন তো 33 ধারার বিষয়বস্তু সংক্ষেপে। শুধু জরিমানা দিলে জরিমানা অনাদায়ে কারাদণ্ড কতদিন হবে সেটা হিসাব করতেও 33 লাগবে, বা 33-এর সাথে লাগবে দণ্ডবিধি 67। আর কারাদণ্ডের সাথে জরিমানা দিলে ওই জরিমানা অনাদায়ে কারাদণ্ড কতদিন হবে সেটা হিসাব করতে লাগবে ফৌজদারি 33 প্লাস দণ্ডবিধির 65। তো শুধু জরিমানা যদি করে তাহলে দণ্ডবিধি 67 দ্বারাই বলেছে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে কয় মাস? 6 মাস। আর যদি শুধু সরি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড হইতে পারে ওই ধারায় সর্বোচ্চ যে সাজা দিতে পারে তার কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ। তবে কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যে দণ্ড দিতে পারে সেটার 4 ভাগের 1 ভাগ ব্যাখ্যা করছিলাম আপনাদের। কখনো কখনো সর্বোচ্চ সাজা 4 ভাগের 1 ভাগ, আর কখনো কখনো কি ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারে তার 4 ভাগের 1 ভাগ। এই হলো আমার ফৌজদারি 33-এর মূল কথা। তো এটা আমরা যেহেতু গতদিন পড়েছি তাই এই মুহূর্তে এটা আর পড়বো না, আমরা সরাসরি চলে আসি 36 ধারায়। আর অনলাইনে যারা আছেন তাদেরকে আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। দেখেন,
ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা সমূহ, আন্ডারলাইন করেন, সাধারণ ক্ষমতা আন্ডারলাইন করেন, সাধারণ ক্ষমতা সমূহ। অর্ডিনারি পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট, অর্ডিনারি পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন। তৃতীয় তফসিলে সকল জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা বর্ণিত আছে। পাইছেন? নির্মল পাইছেন? আমরা যখন প্রথম ক্লাসে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, ফৌজদারি কার্যবিধিতে মোট তফসিল আছে 5টা, বাতিল হলো প্রথমটা। দ্বিতীয় তফসিলে কলাম আছে কয়টা? তৃতীয় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিকার, নির্বাহী। চতুর্থ তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা, বিচারিকার, নির্বাহী। এই তৃতীয় তফসিলের বিষয়বস্তু আছে 36 ধারায়, আর চতুর্থ তফসিলের বিষয়বস্তু আছে কত ধারায়? 37 ধারায়। এই যে দেখেন, ধারা 37। ম্যাজিস্ট্রেট গণের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা, এডিশনাল পাওয়ার্স কনফারেবল অন ম্যাজিস্ট্রেট বললেন। চতুর্থ তফসিলে সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা বর্ণিত আছে। কোন তফসিলে? চতুর্থ। তাহলে যদি স্যার আপনাকে বলে আমি পাচ্ছি না স্যার। আচ্ছা, আপনি এটা একটা এডিশনাল পেজ, আপনি আপাতত এটা দেখেন, আমি ওই গ্রুপে দিয়ে দিব পিডিএফ, তখন আপনি একটু ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়েন মাকসুদা, বুঝছেন? জি স্যার। এটা হলো এডিশনাল পেজ, আমি আপনাদের দিয়ে দিব গ্রুপে, আপাতত দেখেন। জি স্যার। আচ্ছা, তাহলে ভাই যদি বলে তৃতীয় তফসিলের বিষয়বস্তু কত ধারায় আছে? 36। যদি বলে চতুর্থ তফসিলের বিষয়বস্তু কত ধারায় আছে? 37। কোন কোন ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উভয়। বুঝছেন? আচ্ছা, কি আরাফাত সাহেব ভুল করবে? রোববার তো লিখিত ক্লাস নাই, পরীক্ষা দিচ্ছেন কালকে? আচ্ছা, আইসেন যেহেতু, কষ্ট একটু জিরিয়ে তারপরে যান। দেখেন, আমরা চলে আসি ধারা 42। জনসাধারণ যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবেন, পাবলিক গোয়িং টু অ্যাসিস্ট। ভাই 42 ধারার মূল কথা আগে শুনেন। ফৌজদারি কার্যবিধি 42 ধারায় বলছে, যদি পুলিশ বা ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন সময়ে যদি কোনো জনসাধারণের কাছে সাহায্য চায়, তাহলে সেই জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। সে যদি সাহায্য না করে, তাহলে বরং সে অপরাধী হবে। বুঝছেন? পুলিশ আসামিরে ধরতে গেছে, এখন আসামিরে ধরতে গেলে কয়েকজন লোক রে বলছে যে আপনারা একটি জায়গায় দাঁড়ায় থাকেন, আসামি দৌড় দিলে ধরেন, আমরা তো ফোর্স নিয়ে আসছি। কিন্তু তারা ধরেন পুলিশের কথা শুনে নাই, তাহলে তারা এই জায়গা কি হয়েছে? অপরাধ করছে। ঠিক একই ভাবে যখন ম্যাজিস্ট্রেট, উদাহরণস্বরূপ আমি যদি বলি, ধরেন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করতেছে, তো মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে অনেক সময় জনসাধারণরে বলে যে আপনারা এখানে সাহায্য করেন, বাট তারা দেখা গেলো সাহায্য করতেছে না। তাহলে তারা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান লঙ্ঘন করেছে? 42 ধারা। এবং সেই ক্ষেত্রে তারা দণ্ড পাবে। কি দণ্ড পাবে সেটা পরে আসতেছি। দেখেন, কোন ম্যাজিস্ট্রেট, পাইছেন? লেখা পাইছেন? এটা আন্ডারলাইন করেন। জুডিশিয়াল বা নির্বাহী, সে বিচারিক অথবা নির্বাহী যাই হোক না কেন, অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে প্রত্যেকটি লোক তাকে সাহায্য করতে বাধ্য থাকবেন। যদি সাহায্য চাই, ইচ এন্ড এভরিওয়ান তাদের সাহায্য করতে কি বাধ্য। উক্ত জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা যে লোককে গ্রেফতার করার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, সে লোককে গ্রেফতার করতে বা তার পলায়ন প্রতিরোধ করতে, গ্রেফতার করতে অথবা তার পলায়ন প্রতিরোধ করতে, শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ অথবা শান্তিভঙ্গ দমন করতে, অথবা রেল, খাল, টেলিগ্রাফ অথবা সরকারি সম্পত্তির ক্ষতি প্রচেষ্টা প্রতিরোধের ব্যাপারে সাহায্য করতে বাধ্য। এখন গতদিন পড়াচ্ছিলাম অনলাইনে, ওখানে একটা প্রশ্ন আসছে যে স্যার, পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি আমার কাছে অন্যায় কোনো দাবি করে, অন্যায় সাহায্য চাই, চাইতে পারে না? পুলিশ বা যে ম্যাজিস্ট্রেট যে সাহায্যটা চাইছে, যে স্বয়ং ওই সাহায্যটা করাই একটা অপরাধ, তাহলে এই ধরনের সাহায্য করতে বাধ্য কিনা? না, ওই ধরনের সাহায্য করতে বাধ্য না। যেটা আইনের মধ্যে আছে সেইটা করতে বাধ্য। এই যে সরকারি সম্পত্তির ক্ষতি করতেছে, সাহায্য চাইলেও প্রতিরোধ করতে বাধ্য। কাউরে ধরতে গেছি, সাহায্য চাইলে প্রতিরোধ করতে কি বাধ্য। বুঝতে পারছেন? কিন্তু পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি বলে যে অমুককে থামা দে, সাধারণ জনগণকে বলতেছে যে ওরে মার, এটা করতে বাধ্য কিনা বলেন? এটা করতে বাধ্য না। আচ্ছা, 42 ধারায় যদি কোনো ব্যক্তি সরকারি কোনো কর্মকর্তাকে সহায়তা না করেন, তবে তিনি, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধি 1860 187 ধারায় দণ্ডিত হবেন, যার শাস্তি হলো 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড
বা 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। তাহলে পুলিশ বা ম্যাজিস্ট্রেট সাহায্য চাইলে যদি কেউ সাহায্য না করে তাহলে সাজা কি হবে? দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 187 ধারায়। সাজা কত? 1 মাস বিনাশ্রম বা 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা কি বলেন, বুঝছেন? অথবা 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং উভয়। আপাতত আপনার শাস্তি মনে না রাখলেও হবে, আপনি যেটা মনে রাখেন সেটা হলো কি যে শুধু দণ্ডিত হবে কত ধারায়? 187। 127। আচ্ছা, যে প্রশ্নটা সবচেয়ে বেশি সম্মুখীন হই সেটা হলো যে স্যার আমি তো পড়ি আমার মনে থাকে না। আপনার মনে থাকার দরকার নাই, মনে থাকার বিষয়টা উপরওয়ালার উপর ছেড়ে দেন। আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করেন। আপনার দায়িত্ব হলো আপনি বারবার বুঝে বুঝে পড়ে যাওয়া। আপনার মুখস্থ করার ওই টেনশনটা নেওয়ার দরকার নাই। গল্পের বই পড়েন না? গল্পের বই পড়েন তো? গল্পের বই পড়লে ওই ওই বইকে আমরা মুখস্থ করি। একবার পড়ার পরে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আপনি একটা কিছু বলতে পারবেন না, লাইন বাই লাইন হয়তো বা পারবেন না, বাট কিছু তো পারবেন। ধরেন আপনি ইংলিশ ভাষা বুঝেন না, বা ইংলিশ বুঝলেও ধরেন আপনি তামিল সিনেমার তামিলের ভাষা বুঝেন না বা চাইনিজ ভাষা বুঝেন না, বাট আপনার যদি 3 ঘন্টার একটা সিনেমা বুঝাই দেয়, মানে বসাই দেয়, 3 ঘন্টা সিনেমা দেখার পরে আপনি হয়তো বা লাইন বাই লাইন ডায়লগ দিতে পারতেছেন না, ওর ভাষাও বুঝেন নাই, কিন্তু একটা ভাব তো বুঝবেন যে এই জায়গায় কোন ঘটনা কি ঘটছে, বুঝবেন না যে এই ঘটনা ঘটছে। তা আইনটা হলো তাই, আপনি এই মুহূর্তে মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি বারবার পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়তে পড়তে একসময় দেখবেন যে মনের মধ্যে গেঁথে গেছে। সো ভুলবেন, যে পড়ার পরে ভুলেন এটাই স্বাভাবিক, যে পড়ার পর ভুলেন না এটা তার জন্য অস্বাভাবিক। বুঝছেন? মানুষ, সৃষ্টিকর্তা আল্লাহ আপনারে ভুলে যাবেন এই মেকানিজম করেই দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছে? আপনার হয়তো বা মনে মনে আফসোস হইতে পারে যে আল্লাহ আমি যা পড়ি আমার যদি সব মনে থাকতো তাইলে তো ভালো হইতো, আমি যদি সারা জীবন বেঁচে থাকতাম ভালো হইতো। আপনি ভুলে যাবেন এই কারণে, কারণ আপনি যদি দুঃখ যদি না ভুলতে পারেন তাহলে আপনি বাঁচবেন কিভাবে? ধরেন আপনি একটা কষ্ট পাইছেন, এই কষ্ট যদি আপনার সারা জীবন মনে থাকে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? পারবেন না। তা আল্লাহ এই কারণেই আপনারা পাঠাইছে যে আপনি যাতে এই জিনিসটা ভুলতে পারেন। বুঝতে পারছেন? আবার সারা জীবন বেঁচে থাকা, আপনারে বর দিল সারা জীবন আপনি বাঁচবেন, আপনার সামনে আপনার ছেলে মেয়ে সবাই মারা যাচ্ছে, তাহলে ওই জিনিসটাও আপনার জন্য একসময় কি হয়ে যাবে? অভিশাপ, কষ্টের মতো হয়ে যাবে। এই কারণে যাদের যা মনে থাকে না জাস্ট বারবার দেখেন, ইনশাল্লাহ মনে থাকবে আশা করি। দেখেন ধারা 44, আন্ডারলাইন করেন। জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধীদের সংবাদ, নির্দিষ্ট কিছু অপরাধীদের, এটা কেটে লেখেন অপরাধের। অপরাধের, অপরাধী হয়ে গেছে, হবে অপরাধের। জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধের সংবাদ দিবেন। পাবলিক টু গিভ ইনফরমেশন অফ সার্টাইন অফেন্সেস, কোন লোক, এটার আমি একটু সারমর্ম বলি। 44 ধারার যে সারমর্ম সেটা হলো যে আপনি, আমরা এই জায়গায় যারা আছি সবাই জনসাধারণ, আমাদের সামনে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে এই অপরাধের তথ্য আমরা নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে দিতে বাধ্য। আমি যদি তথ্যটা না দিই বরং আমি নতুন আর একটা অপরাধ করেছি বলে গণ্য হবে। ধরেন আপনারা দিন মোহাম্মদ সাহেব ফেরদৌস যাচ্ছিলেন, আপনারা দেখলেন যে বিশ্ব রোডের পাশে দুই পক্ষ মারামারি করতেছে, এক পক্ষ আর একজনকে গুলি করে মেরে হত্যা করতেছে, আপনারা যা দেখলেন এই তথ্য আপনি নিকটস্থ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য। যদি আপনি জেনেও না জেনে তথ্য না দেন তাহলে আপনি বরং অপরাধ করেছেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে সকল অপরাধ না, কিছু কিছু অপরাধ আছে, এই ধরনের অপরাধ যদি সংগঠিত হয় বা এই ধরনের অপরাধ যদি ষড়যন্ত্র করা হয় বা এই ধরনের অপরাধ সংগঠিত হতে পারে এই অভিপ্রায়ের কথা যদি আপনারা জেনে যান তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে এই সম্পর্কে অবশ্যই কি জানাতে হবে, অবহিত করতে হবে। যদি আপনি না জানান তাহলেই বরং আপনি বরং অপরাধ করেছি। এটাই বলেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? সেকশন 44। একটু পড়ি দেখেন। কোন লোক দণ্ডবিধির 121, আন্ডারলাইন করেন। কি ভাই? দণ্ডবিধির 121-এ আছে হলো, আমি একটু বলে দিই, ছোট্ট করে লিখতে পারেন। 121-এর পাশে লেখেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ। দণ্ডবিধির 121-এ আছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ।
121 ক, এখানে লেখেন যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র। 121 কতে আছে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র। আকিনুর সাহেব এই লাইটটা একটু অন করে দেন ভাই। 121-এ আছে যুদ্ধ ঘোষণা নাকি? আর 121 কতে কি আছে? যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র। 122 থেকে 124 ক, এই জায়গায় লেখেন রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ, মানে সবগুলার একটু নিচে লেখেন রাষ্ট্রদ্রোহিতা, মনে রাখলেই হবে, এত স্পেসিফিক হওয়া লাগবে না এখানে। রাষ্ট্রদ্রোহিতা লিখছেন? 122 থেকে 124 ক, ওর নিচে একটু ছোট করে লেখেন রাষ্ট্রদ্রোহিতা। আর 302 থেকে 304 এর নিচে লেখেন খুন ও নিন্দনীয় নরহত্যা। খুন ও নিন্দনীয় নরহত্যা। খুন ও নিন্দনীয় নরহত্যা। 302 থেকে 304 এখানে লিখবেন খুন ও নিন্দনীয় নরহত্যা। খুন ও নিন্দনীয় নরহত্যা। তাহলে আমাদের মূল বিষয়বস্তু কি দাঁড়ালো? কোন লোক দণ্ডবিধির 121, 121 ক, 122 থেকে 124 ক, 302 এবং 304 এবং অন্যান্য ধারার অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছে বা করার, আন্ডারলাইন করেন, অভিপ্রায় আছে। শাস্তিযোগ্য অপরাধ কি করেছে অথবা করার কি আছে? অভিপ্রায়। অভিপ্রায় মানে আমি হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম যে ফেরদৌস আর দীপ মোহাম্মদ সাহেব একজনকে হত্যা করছে, অথবা হত্যা করার অভিপ্রায় আছে, মানে হত্যা করতে পারে। জানতে পারলে প্রত্যেকটি লোক অবিলম্বে, অবিলম্বে শব্দটা করলেন, অবিলম্বে মানে হলো কোন প্রকার দেরি ছাড়া, নাকি? অবিলম্বে মানে কি? কোন প্রকার দেরি ছাড়া নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে এরূপ অপরাধ সংগঠনের অথবা সংগঠন করার অভিপ্রায় সম্পর্কে তথ্য দিবেন, এবং তথ্য দিবেন এটাই ওনার জন্য বাধ্যতা হলো। এই ধারা অনুসারে কোর্ট জিডি করা হয়, এই লাইনটা কেটে দেন, এটা দরকার নাই। তাহলে আমার যে কথাটা আহ, মনে রাখবেন সেটা হলো যে কোন কোন ধরনের অপরাধ এই জায়গায় আমার, আরো অনেক অপরাধ আছে বাট ওগুলো আমার জন্য লেস ইম্পর্টেন্ট, যেগুলো বলছে এগুলো মনে রাখেন। একটা হলো বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ ঘোষণার কি? ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, খুন অথবা কি নিন্দনীয় নরহত্যা, এগুলা যদি সংগঠিত হয় বা এগুলা সংগঠিত হবে এরকম জন্য অভিপ্রায় থাকে, তাহলে আমাকে অবিলম্বে জানাইতে হবে কাকে? ম্যাজিস্ট্রেট অথবা নিকটস্থ পুলিশ অফিসারকে। কত ধারায়? 44 ধারায়। আচ্ছা, এরপরে চলে আসেন, দেখেন যে আচ্ছা এখন 44 ধারার নিচে একটু স্টার দিয়ে লেখেন। 44 ধারার নিচে একটু স্টার দিয়ে লেখেন যে সংবাদ না দিলে, সংবাদ না দিলে, সংবাদ না দিলে দণ্ডবিধির, দণ্ডবিধির 176 এবং 202 ধারায় দণ্ডিত হবেন। সংবাদ না দিলে দণ্ডবিধির 176 এবং 202 ধারায় দণ্ডিত হবেন। এই অবস্থাগুলো স্যার আমার সঙ্গে বলছে জি। সংবাদ দেই তো করে দেয় হ্যাঁ স্যার বলে হ্যাঁ তাহলে আমি এই শেয়ারটা বা সুবিধা হ্যাঁ জি। আমরা করলাম না মানে অপরাধ করেন নাই কেমনে? আপনি এই যে দেখেও সংবাদ দিলেন না, এটাই তো একটা অপরাধ। কিছু কিছু বিষয় আছে নৈতিক দায়িত্ব, এটা তার ভিতরে পড়ে। যে এই জায়গায় আপনি জানাইয়ে দিয়ে আসবেন যে অমুক জায়গায় দেখে আসছি নির্মল আর দুই নির্মল মারামারি করতেছে, আয়সা জানাই দিয়ে আসবে যে দুই নির্মলে মারামারি করতেছে। এখন আয়সা যদি না জানাই দেয় তাহলে আয়সা দণ্ডিত হবে দণ্ডবিধির 176 এবং 202 ধারায়। আচ্ছা, আমরা 45 ধারায় চলে আসি, সেকশন 45। দেখেন, গ্রাম প্রধান,
হিসাব রক্ষক, জমির মালিক এবং অন্যান্য কতিপয় ব্যক্তি নির্দিষ্ট কিছু বিষয়ে সংবাদ প্রদানে বাধ্য। ভিলেজ হেডম্যান, অ্যাকাউন্টেন্টস, ল্যান্ড হোল্ডার and others bound to report certain matters. ধরেন একটু আগে বাধ্য ছিল কারা? জনগণ, সাধারণ জনগণ। সাধারণ জনগণ, জনসাধারণ। আর গ্রাম প্রধান নিয়োগ দেয় হলো জেলা ম্যাজিস্ট্রেট। 45 ধারায় আমরা জানবো যে ফৌজদারি কার্যবিধির 45 ধারায় গ্রাম প্রধানকে নিয়োগ দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট। ধরেন গ্রাম প্রধান হলো গ্রামের দেখাশোনা করা তার দায়িত্ব, তাই একটা জমির যিনি মালিক ওই জমি দেখাশোনা তার কি দায়িত্ব। এখন যদি ধরেন গ্রামে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, একজন আরেকজনকে হত্যা করছে, একটা লাশ পাওয়া গেছে, অথবা ডাকাতি করার পরিকল্পনা করতেছে, এই ধরনের যে কোনো তথ্য নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে জানাতে গ্রাম প্রধান বাধ্য। বুঝেন কিনা? বলে দিলাম যে গ্রাম প্রধান নিয়োগ দেয় জেলা ম্যাজিস্ট্রেট। গ্রাম প্রধান মানে গ্রামের একজন, না নট চৌকিদার। এটা ফৌজদারি কার্যবিধি অনুসারে গ্রাম প্রধান আদালত ইচ্ছা করে নিয়োগ মানে জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে, সকল জায়গায় নাই। গ্রাম প্রধান মানে গ্রাম প্রধান যিনি গ্রামের হেড। বুঝতে পারছেন? এখন আবার বললেন না স্যার গ্রাম প্রধান তো কোনো জায়গায় দেখি নাই, কোনো জায়গায় দেখার দরকার নাই, আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই বিধান আছে যেরকম। হ্যাঁ, তো তাহলে এই যে একটু পড়ি দেখেন, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক এবং অন্যান্য কতিপয় ব্যক্তি নিম্নলিখিত নির্দিষ্ট কিছু বিষয়ে নিকটতম ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে বাধ্য। আন্ডারলাইন করবেন, গ্রামে চোরাই মালের কোনো গ্রাহক বা বিক্রেতার বাসস্থান, মানে ওই গ্রামে চোরাই মালের কোনো গ্রাহক অথবা বিক্রেতার বাসস্থান। গ্রামে আশ্রয় গ্রহণকারী বা গ্রামের মধ্য দিয়ে যাতায়াতকারী ঠগ, ঠগ শব্দটা বললেন, ঠগ। ঠগা আমরা নর্মালি লোকাল ভাষায় বলি যে অমুক আমারে ঠকাইছে, ঠকবেন না। এই ঠক আর এই ঠগ এক না। ঠক মানে হলো আমাদের দণ্ডবিধির 310 ধারা যখন আমরা বিস্তারিত বলবো, যে যদি কোনো ব্যক্তি হত্যাকারীর সঙ্গে দস্যুতা করেছে, শিশু অপহরণ করেছে, এমন কোন লোকের সাথে অভ্যাসগতভাবে মেলামেশা করে, তার বলে ঠক। মানে আমি শাকিলের সাথে মেলামেশা করি, শাকিল ধরেন শিশু অপহরণ করে, ফেরদৌসের সাথে মেলামেশা করি, ফেরদৌস অভ্যাসগত হত্যা করে। তো এরকম কারো সাথে যদি কেউ অভ্যাসগত মেলামেশা করে, যে মেলামেশা করতে চায় সে কি করেছে বলে গণ্য হবে? ঠক। এবং ঠগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা দণ্ডবিধি 311 ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড। যাই হোক, সেটা পরের বিষয়। জাস্ট আমি একটু আপনার ধারণা দিলাম ঠগ কি। ডাকাত অথবা অপরাধ করেছে বলে সন্দেহ আছে এমন কোন ব্যক্তি সম্পর্কে। তারপরে দেখে গ্রামে জামিন অযোগ্য অপরাধ সংগঠন বা এরূপ অপরাধ করার সংকল্প করার সংবাদ। আপনার গ্রামে যদি কোনো জামিন অযোগ্য অপরাধ সংঘটিত হয়, আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো জামিন অযোগ্য অপরাধ কিভাবে বুঝবেন? দ্বিতীয় তফসিলের কত কলাম? দ্বিতীয় তফসিলের কত কলাম? পঞ্চম কলাম। দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। গ্রামে জামিন অযোগ্য অপরাধ সংগঠন বা এরূপ অপরাধ করার সংকল্প করার সংবাদ। তারপরে দেখেন, গ্রামে অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতিতে কোন মৃত্যু, আন্ডারলাইন করবেন, লাশ বা লাশের অংশ আবিষ্কার। মাঝে মাঝেই আমরা নদীতে আসছে যে মধুমতি নদীতে অমুক লাশ ভেসে আসছে, এমন পরিস্থিতিতে গ্রাম থেকে জামিন অযোগ্য অপরাধ করা ব্যক্তির সন্দেহজনক নিখোঁজ। আচ্ছা, তো এই সকল ঘটনা আপনি জাস্ট কয়েকবার রিডিং করবেন। এনারা যদি তথ্য না জানাই, দেখেন যে 44 ও 45 ধারায় তথ্য দিতে বাধ্য ব্যক্তি যদি নিকটস্থ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে তথ্য না দেয়, তাহলে উক্ত ব্যক্তি দণ্ডবিধির 202 এর সাথে যোগ করে দেন 176। 202 যোগ কত? 176 ধারায় দণ্ডিত হবেন, যার শাস্তি হলো যে কোনো গণনার কারাবাস, যা কত 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা হয়। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করছেন যে 44 আর 45 ধারার মধ্যে মিল আছে? 44 ধারায় ওই তথ্যগুলো জানাবে কে? জনসাধারণ। আর 45 ধারায় জানাবে গ্রাম প্রধান, তারপর হিসাব রক্ষক, জমির মালিক, এরা। এবং 44 হোক বা 45 হোক, যদি কেউ না জানায়, নিকটস্থ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে না জানায়, সে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 202 আর কত ধারা? 176 ধারা। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 46 ধারায় চলে আসি। এই লিলি খানম, বুঝছেন? না বুঝলে প্রশ্ন করেন। বিপাস সাহেব, বুঝছেন? আচ্ছা, নির্মল, তানবিন সাহেব, বুঝছেন? আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন।
ধারা 46 দেখেন কিভাবে গ্রেফতার করতে হয়, অ্যারেস্ট হাউ মেড। পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি, এটাকে আন্ডারলাইন করেন, পুলিশ অফিসার অথবা কি ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি স্পর্শ বা আটকের মাধ্যমে গ্রেফতার করবে। আমাদের স্বাভাবিক যে ধারণা, এই ধারণাটা হলো আমরা বুঝি হয়তোবা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় শুধু গ্রেফতার করতে পারে, বাট বিষয়টা তা না। আমার আপনারও গ্রেফতার করার ক্ষমতা আছে, এটা আমরা সামনে গিয়ে পড়বো। বাট এই যে যে গ্রেফতারের ক্ষমতা, তাহলে পুলিশও পারে অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তিও পারে। কিভাবে? এটা গোল দিবেন স্পর্শ বা আটকের মাধ্যমে, স্পর্শ বা আটকের মাধ্যমে। তারপর একটা দেখেন, গ্রেফতারের চেষ্টায় বাধা দিলে সকল প্রয়োজনীয় পন্থা অবলম্বন করা যাবে। যদি গ্রেফতারের চেষ্টায় বাধা দেয়, বলা হলো যে গ্রেফতার করা যাচ্ছে না, অনেক সময় হয় না দরজা খুলতেছে না, তাহলে নর্মালি ভালোভাবে যদি দরজা খুলে, তাহলে তো তারে ভদ্রভাবে ধরে নিয়ে আসবে, আর ভদ্রভাবে না হলে তার সাথে অভদ্র হইতে হবে। জি। তারপরে দেখেন লাস্টের লাইনটা আন্ডারলাইন করে 3টে স্টার দিবেন। লাস্টের স্টারটা যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। কিসের আসামি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধে অভিযুক্ত আসামিকে। এখন আমাদের ফৌজদারি কার্যবিধিতে প্রশ্ন আসে যে কোন ধরনের আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ ওই আসামির মৃত্যু ঘটাইতে পারে। কোন ধরনের আসামি? মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। কিন্তু তার মানে এই না যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরে দেখলেই গুলি করবে, বিষয়টা কিন্তু তা না। যদি এরকম হয় যে তারে গুলি না করলে গ্রেফতার করা যাচ্ছে না, বা তার মৃত্যু না ঘটাইলে তার গ্রেফতার করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা অপরাধের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে গ্রেফতার করে কত দাঁড়ায়, 46 দাঁড়ায় নাকি, মানে গ্রেফতারটা কিভাবে করা হবে, উপায়গুলো বলছে 46 দাঁড়ায়। 46 দাঁড়ায় গ্রেফতার করার ক্ষেত্রে তামিম সাহেব বলেন তো আহ, যে হাত কড়া পরানো বাধ্যতামূলক কিনা, হ্যান্ডকাফ পরানো বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, উল্লেখ নাই। তো হাত কড়া পরানো বাধ্যতামূলক, বাধ্যতামূলক স্পর্শ অথবা কি আটক। বুঝতে পারছেন? আর নির্মল বলেন তো যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটাইতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ধন্যবাদ। আমরা চলে আসি ধারা 51। গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি, সার্চ অফ অ্যারেস্টেড পারসনস। গ্রেফতারকারী অফিসার অথবা কোনো বেসরকারি ব্যক্তি গ্রেফতার করলে তিনি যে পুলিশ অফিসারের নিকট অর্পণ করবেন সে দেহ তল্লাশি করতে পারবেন। মানে গ্রেফতার করার পর দেহ তল্লাশি করবে কত ধারায়? 51 ধারায়। এবং প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ছাড়া সবকিছু নিজের হেফাজতে রাখতে পারবেন। মানে গ্রেফতার করার পর যারা গ্রেফতার করছে তার জামা কাপড় ঠিক রেখে তার কাছে যত জিনিসপত্র আছে, সোনা গহনা বলেন বা অস্ত্র বলেন বা মোবাইল বলেন, এই সবগুলো উনি কি করতে পারে? জব্দ করতে পারে। ধারা 52 দেখেন, স্ত্রী লোকের দেহ তল্লাশির পদ্ধতি, মোড অফ সার্চিং উইমেন। মহিলার দেহ সার্চ বা তল্লাশি অন্য কোনো মহিলা শালীনতার সাথে করবেন। মহিলার দেহ তল্লাশি করতে হবে মহিলার মাধ্যমে, কোনো পুরুষ পুলিশ মহিলার দেহ তল্লাশি করতে পারবে না। ইভেন যদি আপনাকে বলে যে মহিলার দেহ তল্লাশি করতে কি মহিলা পুলিশ লাগবে? না, মহিলা লাগবে। ধরেন পুলিশ গ্রেফতার করতে গেছে এক মহিলারে, তো ওখানে কোনো মহিলা পুলিশ নাই, বাট ওই মহিলার দেহ তল্লাশি করা দরকার। পাশ দিয়ে আয়সা হেঁটে যাচ্ছিল, আয়সারে বলছে যে আয়সা একটু এসে না দেহটা একটু তল্লাশি করে দিয়ে যান। বুঝতে পারছেন? তাহলে মহিলার দেহ তল্লাশি করবে কে? মহিলা। তিনি মহিলা পুলিশ হতেও পারে, নাও হতে পারে। তাহলে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি কত ধারায়? 51 ধারায়। আর মহিলার দেহ তল্লাশি কত ধারায়? 52 ধারায়। এই যে কতদিন যে গায়িকা মমতাজকে গ্রেফতার করছে, করছে না? তাহলে ওনার দেহ তল্লাশি করাবে কারে দিয়ে? মহিলা পুলিশ অথবা যে কোনো মহিলা দ্বারা। কিন্তু বাংলা সিনেমা হইলে দেখা গেল ডিপজল মিজু আহমেদ নিজেরাই তল্লাশি করা শুরু করেছে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, ধারা 53-তে চলে আসি আমরা।
আক্রমণাত্মক অস্ত্র শস্ত্র জব্দ করার ক্ষমতা, পাওয়ার টু সিজ অফেন্সিভ ওয়েপন্স, কত ধারা? 53। গ্রেফতার গ্রেফতারকৃত ব্যক্তির নিকট কোনো আক্রমণাত্মক অস্ত্র থাকলে তা তার নিকট হতে নিতে পারবেন, এবং যে আদালত বা অফিসারের নিকট, আন্ডারলাইন করবেন, তাকে হাজির করতে হবে, সেই আদালত বা অফিসারের নিকট তিনি উক্তরূপে গৃহীত সমস্ত অস্ত্র প্রদান করবেন। এটার অর্থ হলো যে আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র জব্দ করবে, জব্দ করার পরে এগুলা তারে যে আদালতে হাজির করা হবে বা যে অফিসারের কাছে হাজির করা হবে, সেই জায়গায় গিয়ে আবার ওই অস্ত্রশস্ত্র গুলা কি জমা দেবে। বুঝতে পারছেন? তো তাহলে আমরা এখান থেকে যা যা শিখলাম, যে গ্রেফতার কিভাবে করা হবে আছে 46 ধারায়, তারপরে তল্লাশি আছে কত ধারায়? 51 ধারায়, মহিলার দেহ তল্লাশি আছে কত? 52 ধারায়, আর আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র আছে কত ধারায়? 53 ধারায়। এই পর্যন্ত যা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি, অস্ত্র পাইছে, এখন অস্ত্র সম্পর্কে আদালত অবগত করতে হবে না? থানা সে পরে কোথায় জমা রাখবে সেটা পরের কথা, বাট আদালতকে তো আগে অবগত করতে হবে। বুঝছেন? তো এই পর্যন্ত যা যা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এখন সরাসরি পরীক্ষায় চলে যাই। 10 মিনিটের পরীক্ষা। দেখেন, গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ পাইছেন? তো আচ্ছা, গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ, এটা প্রশ্ন কারেকশন কি? প্রশ্ন বুঝেন নাই? কোথায় বুঝেন নাই বলেন না, কোনটা বুঝেন নাই সেটা বুঝাই দিই। আপনার যেটা বোঝেন নাই সেটা বলেন, সেটা যদি সব বুঝেন নাই তাহলে সব বুঝাবো। কোনটা বুঝেন নাই? লজ্জার কিছু নাই, বলেন। আচ্ছা, আমি দুই একটা বুঝাই দিই। দেখেন এখানে একেবারে সব শেষের যে প্রশ্নটা, এটা দেখেন 20 নাম্বার প্রশ্নটা দেখেন। এই জায়গায় বলছে নিচের কোনটি সঠিক নয়। এই অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন? লুকসানা শুনতে পাচ্ছেন? দিলরুবা, লুকসানা, মাকসুদা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন নিচের কোনটি সঠিক নয়, দেখেন সকল বিচারিক ম্যাজিস্ট্রেট সিজিএম এর অধীন। সিজিএম মানে হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে এটা হলো সঠিক। কারণ আমরা জানি যত বিচারিক ম্যাজিস্ট্রেট আছে সবাই কার অধীন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। এটা সঠিক, ক সঠিক। প্রশ্ন জানতে চাইছে কি কোনটা সঠিক নয়। অতিরিক্ত দায়রা জজ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তাহলে অতিরিক্ত দায়রা জজ মানে 31-2 বলছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো সাজা দিতে পারে, এটাও সঠিক। মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই, এটাও কি সঠিক। বুঝছেন? আস্তে আগে শুনেন, আপনি তো আমি শুনি বলি, শুনেন আর এক কথা। সকল বিচারিক ম্যাজিস্ট্রেট সিজিএম এর অধীন, এটা সঠিক, কারণ আমরা জানি সকল বিচারিক ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। আচ্ছা, অতিরিক্ত দায়রা জজ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, এটাও কি বলেন সঠিক। তারপরে দেখেন মেট্রোপলিটন এলাকায় আহ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। আপনারা জানেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার, মেট্রোপলিটন এলাকায় 2 প্রকার, জেলা পর্যায়ে কয় প্রকার? 4 প্রকার। তো তাহলে মেট্রোপলিটন এলাকায় শুধু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তাহলে ক সঠিক, খ সঠিক, গ সঠিক। জানতে চাইছে কোনটি সঠিক নয়। ঘতে বলতেছে যে উপরের কোনটি সঠিক নয়। উপরের 3টে সঠিক না? সঠিক, কিন্তু ঘতে বলতেছে কি উপরের কোনোটাই সঠিক নয়। তাহলে সঠিক নয় কোনটা? গ। তাহলে নিচের কোনটি সঠিক নয়? উপরের কোনোটি সঠিক নয়, এটাই সঠিক নয়। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আহ, আর 11 তো একই। জি, 11 যদি আমি ব্যাখ্যা করি, 11টাও দেখেন যে 11 যদি আমরা ব্যাখ্যা করি, যে নিচের কোনটি, এটা বলছে নিচের কোনটি সঠিক। হাইকোর্ট বিভাগ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে, আইন অনুমোদিত আর কি, আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, এটা কি সঠিক? এটা কি সঠিক বলেন? আইন অনুমোদিত, অননুমোদিত মানে হলো যা অনুমোদিত নয়।
বিজ্ঞ দায়রা জজ ন্যূনতম 10 বছর কারাদণ্ড দিতে পারে, এটাও সঠিক নয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বনিম্ন পদ হলো কি? জেলা ম্যাজিস্ট্রেট, এটাও সঠিক নয়। উপরের কোনোটি সঠিক নয়, এটাই কি বলেন সঠিক। তো এগুলা হচ্ছে যে আপনারা যখন আস্তে আস্তে পরীক্ষা দিবেন, ওই যে শাকিল আমাদের এক কোর্স করা আছে, উনি এখনই ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবারই পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে উকিল হয়ে যেত, আমি বিশ্বাস করি। আমি তো ওনারে কোচিং করাই। তো অন্যান্য যারা আছেন আপনারা যদি দীর্ঘদিন যাবত লেগে থাকেন, আসল পরীক্ষার সময় দেখবেন যে পরীক্ষাগুলো আপনার ইজি হয়ে গেছে আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে। তবে পাশের কোনো শর্টকাট ওয়ে নাই, রেগুলার আসবেন, কষ্ট করবেন। দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, ন্যূনতম ধরে লেখেন 6-7 মাস বা 1 বছর। যদিও বলছে যে ডিসেম্বরে পরীক্ষা হবে, বাট আমি বিশ্বাস করি ডিসেম্বরে পরীক্ষা হবে না, পরীক্ষা আগামী বছরই শুরু হতে হইতে মাঝামাঝি হয়ে যাবে। তো এজন্য পাশের কোনো শর্টকাট ওয়ে নাই। এটা আপনার, আপনি তো এখন ইন্টিমেশনই জমা দেন নাই, দেখছেন? এই মুহূর্তে যদি ইন্টিমেশন জমা দেন এখনো 6 মাস লাগবে, তাহলে পরীক্ষা দিতে পারবেন না। সে স্যারের নাম ঠিকানা আনছেন? ওই স্যার প্রথমে ভুলে যায়। আচ্ছা, তাহলে ভুলে যাই তো আপনার প্রতিদিন এক এক দিনের অনেক মূল্য। আগামী বছর মাঝামাঝি হলে এবারে আজকে পরীক্ষা দিতে পারবো। আচ্ছা, মাঝামাঝি আবার বলেন না যে মাঝামাঝি হবে, আমি না, বলছি, আমি যদি আমি আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আর কি, ঠিক আছে? আমি ওইভাবে কোনো কিছু জানি না, আমি আমার ধারণার একটা কথা বললাম। এবারের ব্যাচ আপনারা যদি আপনাদের পরীক্ষা হয় ধরেন 2 মাস পরে, সরি মানে রেজাল্ট ডে কতদিন পরে? রেজাল্ট নর্মালি ভাইবার কয়দিন পরে? 3-4। আচ্ছা, তাহলে আপনারা রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে ইন্টিমেশন জমা দিবেন। ভাগ্য ভালো থাকলে পেতেও পারেন, পেতেও পারেন। আমি কথা বললাম যে গতবারে যে শামীম বরকত, যে তারপর আমাকে রুবেল ফকির, তারপরে এরা এরা এদেরকে আমি ওই যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছে এর সাথে সাথেই উনাদের দিয়ে ওই 1 মাস ব্যাক ডেটে করাই দিছিলাম, মানে আপনার ইন্টিমেশন জমা দিয়েছিলাম। তো এই জন্য ওনরা তো ওই 1 মাস ব্যাক ডেটে না দিলেও পেতো, কারণ পরীক্ষা যে সময় হয়েছে। তো আপনি একটা জিনিস আমি সবসময় বলি, একটা কথা মনে রাখেন, সেটা হলো যে আপনি পরীক্ষা কবে হলো ডাজেন্ট ম্যাটার। আপনি চিন্তা করেন যে পরীক্ষা যখনই হোক আমি যেন একবারে পাশ করি, আগে নিজেরা যোগ্য করেন। ধরেন আপনি 6 মাস পরে পরীক্ষা হয়েছে দিতে পারছেন, যদি পাশ না করেন কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এ হলো মূল কথা। স্যার ওই যে দেখেন, অনধিকে তো এই যে একটু বাংলাইতেন দিই স্যার, এই একটু কনফিউজ। অন্যদিকে সর্বোচ্চ অনধিক মানে হলো এর বেশি না, মানে সর্বোচ্চ। যদি বলে অনধিক 10 তার মানে সর্বোচ্চ 10। যদি বলে অনূন্য 10 মানে ন্যূনতম 10। বুঝছেন? দেখেন, আমরা চলে আসি ন্যূনতম, সর্বনিম্ন, একই কথা। তো তো 4 নম্বর প্রশ্নটা একটু দেখবেন স্যার, একটু ওই ওই জায়গায় অনধিকও আছে বা সর্বোচ্চ আছে। ও, ওই দেখেন, 4 নাম্বার প্রশ্নে আছে, অনেকে আপনারা 4 নাম্বার প্রশ্ন বুঝেন নাই। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে? আমরা জানি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পারে কত টাকা? 2000 টাকা। এখন আপনার প্রশ্ন হলো অনধিক যদি, অনধিক আর সর্বোচ্চ যদি এক হয়, তাহলে ক কেন উত্তর হলো না, গ কেন হলো? তো এখানে যদি দেখেন যে কতে আছে সর্বোচ্চ 2000-এর পরে আবার অঙ্কে 2000 আছে, বাংলায়ও 1000 আছে। 2000 হাজার, 2000 হাজার মানে কি, মানে 2000 হাজার। বুঝছেন? আর এই জায়গা অনধিক হলো 2000 টাকা। বুঝছেন? তাহলে এই ক উত্তর হতো যদি এই হাজার শব্দটা হয় অঙ্কে 2 থাকতো, আর নাহলে অঙ্কে 2000 থাকলেও বাংলায় 1000 থাকতো না। বুঝতেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পড়ায় চলে আসি। দেখেন, বৃষ্টি নামে নাকি? আচ্ছা, দেখছেন? এখন একদিন আইসে যদি আপনি এই পীযূষ কয় বছর পড়তেছে, পীযূষ পীযূষ আসছে, এই যে আমাদের অন্যান্য যারা আছে পাস করবেন, এই জায়গায় আমরা আপনাদের পেঁয়াজ ধরানোর জন্যই তো আমরা পড়তেছি। পীযূষ সাহেব যে ব্যর্থ হয়েছে ওনার দোষ না, ওনার দোষ হলো এতটুকু উনি রেগুলার আসে না। ওনার আমি বলি শুনেন, উনি বলেন যে 1 মাস একটানা কোনোদিন আসছে কিনা আমার কাছে, স্যার বলছে সেটা 1 মাস একটানা কোনোদিন উনি আসে নাই। সো এই জায়গা আসলে আমি তো কাজ করি হলো আপনাদের যারা কম পারে তাদের নিয়ে। তো যদি একেবারে কম পারে, এই জায়গা কম পারা আর বেশি পারার মধ্যে কোনো তফাৎ নাই, যদি না আপনি রেগুলার না হন। বুঝতে পারছেন? মানে আপনার রেগুলার হইতে হবে। কম যে পারে সেও পাস করে, বেশি পারা জন পাস করবে না। কেন করবে না? তার রেগুলারিটি নাই।
দেখেন ধারা 4। আর যদি কারো 300-400 প্রশ্নের ধান্দা থাকে তাহলে প্রথমের তো আমার দ্বারা আসবেন না। আমরা হলো এই জায়গায় কঠোর পরিশ্রম করব, আল্লাহ আমাদের ফল দিবে। দেখেন ধারা 4, গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ, ইম্পর্টেন্ট ডেফিনেশনস। সংজ্ঞা কিন্তু ইতিমধ্যে আমরা পড়ছি, আপনার মনে আছে কিনা, একটা এডিশনাল পেজও দিছিলাম, যে যে পান নাই আমার কাছ থেকে নিয়ে যাবেন। স্যার কত পৃষ্ঠা? 362 পেজে আসেন, মেলে কিনা দেখেন। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখানে দেখেন ভাই, যে আমাদের ফৌজদারি মামলা দুই ভাবে করা যায়। কয় ভাবে বলেন? দুই ভাবে। একটা হলো আপনার ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে, আর একটা হলো আপনার থানায়। বুঝছেন? তো একটু পরে দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা হয়, আন্ডারলাইন করবেন, নালিশ দায়েরের মাধ্যমে। পাইছেন? আর থানায় মামলা দায়ের করা হয় এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে। তো প্রথম যেটা এখানে দেখেন, যে 4-1 জতে অভিযোগ বা কমপ্লেইন্টের সংজ্ঞা দিছে। ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে, এই মামলাটা শুরু হয় কিসের মাধ্যমে? নালিশের মাধ্যমে। বিজু সাহেব, ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে, এটা হয় নালিশের মাধ্যমে। এই নালিশটা মৌখিক নাকি লিখিত? এটা মৌখিক হতে পারে, এটা জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। এই যে দেখেন, নালিশ হলো অভিযোগ যা গোল দিবেন মৌখিক বা গোল দিবেন লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা হয়। যদিও আমাদের বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র লিখিত নালিশই নেওয়া হয়, মৌখিকভাবে নালিশ আর নেওয়া হয় না, কিন্তু আইনে কিন্তু নিষেধ নেই। 4-1 জ ধারায় কমপ্লেইনকে সংজ্ঞায়িত করা হয়েছে। 4-1 জ ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট গোল দেন মৌখিক বা লিখিত কোন অভিযোগ এই মর্মে দায়ের করা যে গোল দিবেন জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে, কিন্তু এর মধ্যে আন্ডারলাইন করবেন পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন হবে না। এটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে না। কিসের ক্ষেত্রে স্যার? যা আন্ডারলাইন করতে বলছি তা করছেন? আচ্ছা শুনেন, নির্মলের বাসায় 5 জন লোক মুরগি চুরি করতে আইছে। এখন নির্মল 2 জনরে চিনছে, নির্মলের বাসায় সিসি ক্যামেরা ছিল, 2 জনরে চিনছে, আর বাকি 3 জনের মুখে ছিল গামছা লাগানো। তো এই জায়গায় জ্ঞাত কয়জন? 2 জন জ্ঞাত। 2 জন। আর অজ্ঞাত কয়জন? 3 জন। নির্মল কোর্টে গিয়ে মামলা করতে পারবে মৌখিক নাকি লিখিত? লিখিত। মৌখিক বা লিখিত, যে কোনো ভাবে। বুঝছেন? এখানে নালিশ বলতে পুলিশ রিপোর্টকে বোঝায় নাই। পুলিশ রিপোর্ট মানে হলো থানায় যে মামলা করা হয় ওই মামলায় তদন্ত প্রতিবেদন রে বলে হলো পুলিশ রিপোর্ট। তাহলে পুলিশ রিপোর্ট নালিশ বলে গণ্য হবে না। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিম্নের কোনটি নালিশ বলে গণ্য হবে না, উত্তর হবে পুলিশ রিপোর্ট। তাহলে আমরা নালিশের উপাদান যদি দেখি, অভিযোগ মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যেতে পারে। জ্ঞাত বা অজ্ঞাত যে কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করেছে মর্মে হতে হবে। নালিশটি অবশ্যই আন্ডারলাইন করেন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে হতে হবে। কার কাছে? তাইলে আমার মনে রাখতে হবে যে নালিশ কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা যায় না। তাহলে আপনি আবার বলতে পারেন যে স্যার, তাহলে আমরা যে কোর্টে রেগুলার প্র্যাকটিসে 107 ধারার মামলা যে করি বা 144 145 এর যে মামলা করি, ওটা কি নালিশ না? না, ওটা নালিশ না, ওটা হলো পিটিশন। ওটা কি বলেন? পিটিশন। আর নালিশ যে কমপ্লেইন, যেটা সিআর মামলা, সিআর মামলা সবসময় দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সিআর মামলা দায়ের করা যায় না, বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ দায়ের করা যায় না। উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের করতে হবে, প্রস্তাবিত ব্যবস্থা অবশ্যই ফৌজদারি কার্যবিধির অধীন হতে হবে, এবং এটা অবশ্যই পুলিশ প্রতিবেদন হবে না। বুঝছেন? এই উদাহরণ দেখেন, যে গত 5/6/2019 তারিখ খয়ের নিকট থেকে 30,000 টাকা নিছে, খয়ের কাছ থেকে জোরপূর্বক নিছে এবং ছুরি দ্বারা আঘাত করছে। শুধু নিয়েই ক্ষান্ত হয় নাই, ছুরি দ্বারা কি আঘাত করছে। 6/6/2019 তারিখে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট কয়ের বিরুদ্ধে 30,000 টাকা দস্যুতার মাধ্যমে গ্রহণের জন্য আঘাতের অভিযোগে লিখিত দায়ের করে। কে অভিযোগটা দায়ের করছে? খ। কার বিরুদ্ধে? কয়ের বিরুদ্ধে। এটাই হলো কি বলেন? নালিশ।
নালিশের আর একটা বাংলা শব্দ হলো অভিযোগ। বুঝছেন? তারপরে দেখেন, জেনে রাখা ভালো, নালিশটি অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে। ফৌজদারি কার্যবিধির 4 ক ধারায় বলা হয়েছে, এটা আমরা আগেই পড়ছি, তারপরে দেখেন আন্ডারলাইন করেন, 4 ক ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে। সুতরাং নালিশ হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য মৌখিক বা লিখিত আকারে দায়েরকৃত অভিযোগ। তাহলে নালিশ কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা যায় না। তারপরেরটা দেখেন, নালিশ বলতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত করে না। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারীর জবানবন্দি গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি পরীক্ষায় বলে যে নালিশ দায়ের করা হয় কত ধারায়, 200 ধারায়, আর যদি বলে যে জবানবন্দি যিনি নালিশ করছে তার জবানবন্দি নেওয়া হয় কত ধারায়, 200 ধারায়। বুঝছেন? তাহলে নালিশ দায়ের করে 200 ধারায়। এছাড়া দেখেন যে ফৌজদারি কার্যবিধির গোল্ডেন 4 ক, 4 ক এটা আগেই পড়ছি, 4 ক ধারায় অনুচ্ছেদে 4 ক 1 উপধারার ক অনুচ্ছেদ অনুসারে ফৌজদারি কার্যবিধিতে ব্যবহৃত ম্যাজিস্ট্রেট বলতে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাখ্যা করতে হবে। আমরা জানি বিচারিক ম্যাজিস্ট্রেট পদটা সৃষ্টি করা হয় কত সালে, 2007 সালে। 2007 সালে, এর আগে বিচারিক ম্যাজিস্ট্রেট ছিল না। তো যদি কোথাও আমাদের ফৌজদারি কার্যবিধিতে যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে এবং এই ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারিক নাকি নির্বাহী কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে ওটারে কি ম্যাজিস্ট্রেট ধরতে হবে, বিচারিক ম্যাজিস্ট্রেট। তামিম সাহেব মনে আছে যে যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে ওটা দ্বারা কি ম্যাজিস্ট্রেট বুঝতে হবে, বিচারিক ম্যাজিস্ট্রেট। এবং এই ইংলিশটা আন্ডারলাইন করেন, ভিভিআই, without any qualifying word to a magistrate shall be constituted as a reference to a judicial magistrate। মানে অন্য কোনো, মানে কোনো ব্যাখ্যা যদি না থাকে তাহলে বুঝতে হবে এই ম্যাজিস্ট্রেট দ্বারা কি ম্যাজিস্ট্রেট বোঝানো হয়েছে, বিচারিক ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন আরেকটা কথা, যে সহকারী দায়রা জজ যুগ্ম দায়রা জজ হিসেবে ব্যাখ্যা করতে হবে। ফেরদৌস সাহেব, দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে বলেন, কি কি? যুগ্ম দায়রা জজ। তো এখানে আমাদের একটা সময় পর্যন্ত সহকারী দায়রা জজ পদ ছিল, কিন্তু আমাদের বর্তমান ফৌজদারি বিচার ব্যবস্থায় সহকারী দায়রা জজ নেই, বাট ফৌজদারি কার্যবিধির কোথাও কোথাও এখনো সহকারী দায়রা জজ শব্দটা আছে। তো যদি কোথাও সহকারী দায়রা জজ শব্দটা থেকে থাকে সেটা দ্বারা কি বোঝাবে, যুগ্ম দায়রা জজ। To an assistant session judge shall be constituted as a reference to a joint session judge। বুঝছেন? আমরা চলেছি প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা সামনে বিস্তারিত পড়বো, বাট এই জায়গায় একটু প্রাথমিক ধারণা দেই যে আপনার আপনার আমরা জানি যে অপরাধ আমলযোগ্য হতে পারে, অপরাধ আমল অযোগ্য হতে পারে। বিপাশ বাইন, বলেন তো আমলযোগ্য অপরাধ কারে বলে? যে কোনো একটা কিছু বলেন, আমলযোগ্য অপরাধ কারে বলে? বিনা কারণে গ্রেপ্তার। পুলিশ ভিন্ন বর্ণনায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সেটা হচ্ছে আমাদের অপরাধ। বিনা পরোয়ানায় যদি পুলিশ গ্রেপ্তার করতে পারে সেই অপরাধটারে বলে কি, বা এটাও আমলযোগ্য। এটাকে বলবেন যে অপরাধটা গুরুতর প্রকৃতির। যে অপরাধটা কি তাও যদি মনে না থাকবে বলবেন যে বড় অপরাধ। কি অপরাধ? বড় অপরাধ। তাহলে যে অপরাধটা গুরুতর প্রকৃতির, যে অপরাধটা মারাত্মক, যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তারাই বলে আমলযোগ্য অপরাধ। আপনার আশেপাশে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় তাহলে আপনি যদি কোর্টে গিয়ে মামলা করেন তাহলে নালিশি মামলা। বুঝছেন? এই যে এতক্ষণ ধরে যা পড়লাম। আর আপনি যদি কোর্টে না গিয়ে থানায় যান, থানায় যে অভিযোগটা আপনি প্রথম প্রাথমিকভাবে জানাচ্ছেন দরখাস্ত আকারে বা মৌখিকভাবে, এটার বলে এজাহার। কি বলেন? এজাহার। এজাহার হলো একটা আরবি শব্দ, এর অর্থ হলো দরখাস্ত বা আবেদন। দরখাস্ত বা আবেদন, অর্থাৎ এই জায়গায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এখন নির্মল যায় যদি গোপালগঞ্জ থানায় এই কে কারা হত্যা করছে এটা মৌখিক ভাবে জানাইতে পারে, এটা লিখিত ভাবে জানাইতে পারে। মৌখিক ভাবে তো উনি আগে থেকে লিখে, সরি লিখিত ভাবে তো আগে থেকে লিখে নিয়ে গেলেন, এজাহারে শুধু নির্মলের স্বাক্ষর থাকবে। বুঝছেন? আর যদি মৌখিক ভাবে গিয়ে উনি জানায় তাহলে ওখানকার যে অফিসার আছে তিনি নির্মলের কাছ থেকে শুনে উনি লিখবেন, লেখার পরে নির্মলে পড়ে শোনাবেন, তারপরে নির্মলের জায়গায় সিগনেচার করবে। বুঝছেন? এজাহারটা
তাহলে এজাহারে সিগনেচার করতেছে এজাহারকারী বা সংবাদদাতা, এ জায়গা পুলিশ অফিসার সিগনেচার করে না। এজাহারের বিষয়বস্তু যদি থানায় নির্ধারিত বই আছে, ফর্ম আছে, বিপি 27 ফর্ম, বিপি ফর্ম 27, এজাহারের বিষয়বস্তু যদি বিপি 27 ফর্মে রেকর্ড হয়ে যায়, তখন এজাহারটা হয়ে যাবে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর এ পুলিশও স্বাক্ষর করে, সংবাদদাতাও স্বাক্ষর করে। বুঝেন কিনা? তাহলে এজাহার আর এফআইআর কিন্তু প্রকৃতপক্ষে এক জিনিস না। আপনি নিয়ে গেছেন, আবেদন জানাচ্ছেন, দরখাস্ত দিচ্ছেন, তখন হলো এজাহার। যখন দরখাস্তটা গ্রান্টেড হচ্ছে, গ্রান্টেড হইলে মানে এজাহারটা যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড করে নেয়, তখন সেটা হয়ে যাবে কি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর এফআইআর এ সংবাদদাতাও স্বাক্ষর করে, পুলিশও স্বাক্ষর করে। কিন্তু এজাহারে স্বাক্ষর করে কে? শুধুমাত্র এজাহারকারী বা সংবাদদাতা বা ইনফরমেন্ট। ইংরেজিতে বলে ইনফরমেন্ট, বাংলায় বলে সংবাদদাতা বা এজাহারকারী। বুঝছেন? এখন তাহলে আমরা এটা বলতে পারি যে এজাহার, তাহলে কোন ধরনের অপরাধ সম্পর্কে এজাহার করা যায় ভাই? কোন ধরনের অপরাধ? আমলযোগ্য নাকি আমল অযোগ্য? আমলযোগ্য। আমলযোগ্য। আর যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য থানায় দেন, তাহলে সেটা এন্ট্রি করে জিডি এন্ট্রি, জেনারেল ডায়েরি এন্ট্রি। সাধারণ ডায়েরি বলে না, জিডি। তাহলে আপনি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, যে অপরাধের তথ্যই দিচ্ছেন না কেন, এটার বলে হলো নালিশ। কিন্তু থানায় গেলে আমলযোগ্য হইলে এজাহার, মানে এজাহারের পরে হলো এফআইআর, আর আমল অযোগ্য হইলে কি জেনারেল ডায়েরি। বুঝছেন? তাহলে যদি আমি এইভাবে বলতে পারি, তাহলে এফআইআর করা হয় কোন ধরনের অপরাধের ক্ষেত্রে বিমল সাহেব? আমলযোগ্য। আর জিডি আমল। আশা করি বুঝতে পারছেন। এবং এই এজাহার যা করতেছেন বা এফআইআর হিসেবে যে রেকর্ড করতেছে, এটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায়। কত ধারায়? 154। সো একটু পড়ি, দেখেন। এফআইআর এর পূর্ণাঙ্গ শব্দরূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রথমে বা প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠন, এই সংগঠন বানানটা ভুল, লেখেন ঘ ট, গ ঠ আছে, লিখবেন ঘ ট। পান নাই খুঁজা? এফআইআর এর নিচে দেখেন সংগঠন লেখা আছে, পাইছেন খুঁজা? হুম, সংগঠন। এখানে যেটা লেখা আছে সংগঠন, স অনস্বর গ ঠ ন, এই সংগঠন মানে হলো প্রতিষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন। বুঝছেন? আর গতকাল কি ভাই ভাই তোমার সে আমাদের জিজ্ঞেস করছে তোমার নাম কি, বাড়ি কোন, বলছি কোমল কোন বোর্ডের যে এক্সামিনার আইছে টাকা তোমার আমার টাইম আসছে। আচ্ছা, ঠিক আছে, আমার আর খাওয়ার আর কিছু অবশিষ্ট নাই। বুঝছেন? দেখেন, আচ্ছা যাই হোক, আমার যা খাওয়ার খেয়ে গেছে, এখন আমার খাওয়ার সময়। দেখেন, আহ আমি গোপালগঞ্জ আওয়ামী লীগ আর বেশি করে বলি, যদিও আমি আওয়ামী লীগ করি নাই বা আমি বিরোধীও করি নাই, আমি একজন সচেতন নাগরিক, আইনজীবী, মানে আমার কথা বলা আমার রাজনৈতিক অধিকার। তো দেখেন, আহ সংগঠন বুঝাইলাম হলে বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন। তাহলে গঠ আর ন, বুঝছেন? আর যদি বলে সংগঠন, স অনস্বর ঘট ন, তার মানে হলো করা, কোনো ঘটনা ঘটানো। বুঝতে পারছেন? তাহলে কোন অপরাধ সংগঠনের যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় বা পুলিশ অন্য কোনো উৎস হতে পায়, সেই তথ্য যখন পুলিশ বা পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে, তখন তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। বুঝছেন? ফৌজদারি কার্যবিধির গোলদেন 154 ধারা অনুযায়ী পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। কত ধারায়? 154 ধারায়। তাহলে আমার মনে রাখতে হবে, ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রেকর্ড করা হয়। বাট মজার বিষয় হলো, ওখানে আপনি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন শব্দটা একবারও পাবেন না। ফৌজদারি কার্যবিধির 154 ধারা যদি আক্ষরিক ভাবে পড়েন, ওখানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী এই কথাটা একবারও নাই। আর এজাহার তো আমি ব্যাখ্যা দিলামই, এগুলা সামনে বিস্তারিত করবো। এজাহার আরবি শব্দ, এর অর্থ কি? আবেদনপত্র বা দরখাস্ত। আমলযোগ্য অপরাধ, এটা আন্ডারলাইন করেন, আমলযোগ্য অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিতে হয়। অপরাধের সংবাদটি আন্ডারলাইন করেন, মৌখিক বা লিখিত উভয় আকারে দেওয়া যায়। কি আকারে বলেন? মৌখিক বা লিখিত। সংবাদটি মৌখিক আকারে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তা লিখে নেবেন। যদি মৌখিক আকারে দেন, তাহলে কে লিখে নেবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা
লিখিত এই সংবাদ বা মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার বলে গণ্য হয়। সাধারণত এজাহারে যে তথ্য থাকে তার উপর ভিত্তি করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আহ, আমাদের তাহলে মনে রাখা দরকার যে আহ, বিগত বছর প্রশ্ন দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? নারাজি দরখাস্ত, মৌখিক অভিযোগ, পুলিশ অফিসারের রিপোর্ট, লিখিত অভিযোগ। কে বলেন? পুলিশ অফিসারের রিপোর্ট। 2 নাম্বারটা দেখেন, উইদাউট এনি কোয়ালিফাইং অর টু এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ ড্যাশ। কি ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপনি যদি মূল জিনিসটা বুঝেন তাহলে প্রশ্নগুলো আপনার জন্য সহজ হয়ে যায়। 3 নাম্বারটা দেখেন, কমপ্লেইন বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ। এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? 4 নাম্বার দেখেন, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর সম্পর্কে আলোচনা করছে কোথায় বলেন তো? ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 154 ধারায়। আমরা একটু দ্রুত এই 3টা জিনিস পড়ে ফেলি। দেখেন, অনুসন্ধান, তদন্ত আর পাইছেন? 364 মাতামাতি। পান নাই? এখন পাইছেন? 4 নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা চলে এসে অনুসন্ধান। 4-1 ভাই, অনুসন্ধান অর্থ হলো ফৌজদারি কার্যবিধির অধীন গোলদেন কোন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত অনুসন্ধান। ম্যাজিস্ট্রেট বা আদালত মানে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, পুলিশ কখনো অনুসন্ধান করতে পারে না। এবং আপনার মনে রাখা দরকার, ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট বা আদালত করে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে করে বিচার, জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যক্রম। তানভীর সাহেব, তাহলে অনুসন্ধান বা অনুসন্ধান করে কি পুলিশ? না, অনুসন্ধান কে করে? ম্যাজিস্ট্রেট বা আদালত। আর ম্যাজিস্ট্রেট বা আদালত চার্জ গঠনের পরে যেটা করে এটা বলে কি? বিচার। বুঝেন কিনা? তাহলে চার্জ গঠন কারে বলে? চার্জ গঠন আমরা সামনে বলবো। চার্জ গঠন মানে হলো একটা মামলার বিচার যে শুরু হওয়ার, সেটা হলো চার্জ। চার্জ কাকে বলে? মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। একটা ফৌজদারি মামলার চার্জ গঠনের আগের পর্যায়ে বলে হলো অনুসন্ধান, আর চার্জ গঠনের পরের পর্যায়ে করে হলো বিচার। বুঝছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান কে কে করে, ম্যাজিস্ট্রেট বা আদালত, কি ব্যতীত? বিচার ব্যতীত। তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ কি অনুসন্ধান করতে পারে? পারে। তবে একটু স্টার দিয়ে লেখেন, স্টার দেন, লেখেন পিআরবি। পিআরবি মানে হলো পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। পিআরবি 1943-এর। পিএলবি পিআরবি 1943-এর 613 বিধি অনুসারে 613 বিধি অনুসারে অনুসারে পুলিশ অনুসন্ধান করতে পারে। যদি এই সালটা মনে না থাকে তাহলে আমি এই লেখানো পিএলবি অনুসারে
পুলিশ অনুসন্ধান শুনেন, করতে। আপনার পিআরবিতে কোনো প্রশ্ন আসবে না, বুঝছেন? তো পিআরবি নিয়ে আপনি টেনশন করেন না। পিআরবি হলো আপনারা জানানোর জন্য বলা। আপনার আসবে সিআরপিসি থেকে। সিআরপিসি তে পুলিশ অনুসন্ধান করতে পারে না, কিন্তু অনুসন্ধান করতে পারে কে? ম্যাজিস্ট্রেট বা আদালত। কিন্তু পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশের যে প্রবিধান, পুলিশের দৈনন্দিন কার্যাবলী, কে কি করবে, কে বিস্তারিত সবকিছু আছে, পুলিশের যে জীবন বিধান, এটা বলে পিআরবি, বুঝছেন? পিআরবির 613 বিধি অনুসারে বলছে পুলিশও অনুসন্ধান করতে পারে, এইটুকুই বোঝানো। তদন্ত আসি আমরা, তদন্ত বা ইনভেস্টিগেশন। 4-1 ঠ, এই সাবসেকশন মনে রাখার প্রয়োজন নাই। তদন্ত অর্থ হলো গোল দেন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে, তানভীর সাহেব গোল দেন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। গোল দিবেন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, তার কর্তৃক পরিচালিত কার্যক্রম। তাহলে তদন্ত করে পুলিশ অফিসার অথবা এমন কোন ব্যক্তি যাকে ক্ষমতা দিয়েছে ম্যাজিস্ট্রেট, কিন্তু তিনি ম্যাজিস্ট্রেট না। তার মানে ম্যাজিস্ট্রেট স্বয়ং কখনো তদন্ত করতে পারে না। তদন্ত করে হয় পুলিশ অফিসার, আর না হলে কে? ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। বুঝতে পারছেন? আচ্ছা। তদন্ত অর্থ হলো তদন্তকারী কর্মকর্তা, যেমন পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ, ঘটনার সাথে সম্পর্কিত বিষয়বস্তু জব্দ করা, জব্দ তালিকা প্রস্তুত করা, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা। নর্মালি যিনি তদন্ত করেন তাকে বলা হয় তদন্তকারী কর্মকর্তা। ইংরেজিতে বলে ইনভেস্টিগেটিং অফিসার, নট ইনভেস্টিগেশন অফিসার। অনেকে ভুল করে আইও বলে সংক্ষেপে, অনেকে ভুল করে বলে ইনভেস্টিগেশন অফিসার, বাট নট, এটা সঠিক না। হবে হলো কি বলেন, ইনভেস্টিগেটিং অফিসার। এবং এই তদন্তটা যদি বলে যে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি করে, নাকি পুলিশ করে বা অন্য কোনো ব্যক্তি যাকে ক্ষমতা দিয়েছে ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই তদন্তের উদ্দেশ্য কি? সাক্ষ্য সংগ্রহ করা। তদন্তের উদ্দেশ্য কি? সাক্ষ্য সংগ্রহ করা। ধন্যবাদ। আমরা চলে আসি জুডিশিয়াল প্রসিডিং এ। 4-1 ড, এখানে উপধারা মনে রাখার কোনোই প্রয়োজন নাই। আপনি শুধু এটা মনে রাখেন যে ম্যাজিস্ট্রেট বা আদালত চার্জ গঠনের আগে যা করে সেটার বলে হলো অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যা করে এটার বলে বিচার বা জুডিশিয়াল প্রসিডিং। এই জুডিশিয়াল প্রসিডিং এর আরেকটা নাম আছে, সেটা হলো ট্রায়াল, TRIAL, TRIAL। দেখেন, বিচারিক কার্যক্রম অর্থ হলো সেই সকল কার্যক্রম যেখানে গোল দেন আইনগতভাবে বা গোল দিবেন শপথ পূর্বক কোনো সাক্ষ্য নেওয়া হয়। আইনগতভাবে বা কি পূর্বক বলেন? শপথ পূর্বক সাক্ষ্য নেওয়া হয়। জুডিশিয়াল প্রসিডিং ইনক্লুডস এনি প্রসিডিং ইন দ্য কোর্স অফ হুইচ এভিডেন্স ইজ অর মে বি লিগালি টেকেন অন ওথ। ওথ মানে হলো শপথ। তাহলে জেনে রাখা ভালো, তো যদি আমরা দেখি অনুসন্ধান করতে পারে আদালত বা ম্যাজিস্ট্রেট। আপনারা কি একমত? একমত। তদন্ত করে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যিনি কি নন, ম্যাজিস্ট্রেট নন। আর ট্রায়াল কখনো অনুসন্ধান হিসেবে গণ্য হবে না। তো আমরা সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলেন। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের এই পর্যন্তই, আগামী দিন পড়াবো। বিস্তারিত চলে আসেন মঙ্গলবারে। আর পড়াটা হলো আপনাদের রেগুলারিটি মেইনটেইন করবেন। আপনাদের প্রাথমিক দায়িত্ব হলো বাসায় বসে পড়তে মানে ইচ্ছা করে বা না করে, বাসায় বসে পড়তে না পারলেও সমস্যা নাই, কিন্তু এই জায়গার পড়াটা যেন মিস না হয়। বুঝতে পারছেন? আর সেম লেকচার কিন্তু আমি ইউটিউবে আপলোড দেই। তো আপনার যদি পড়তে ইচ্ছা না করে জাস্ট চালায় শুনেন, দেখেন, না দেখতে পারলে শুনেন, তাতেও কাজ হবে। অনেক লোক আছে শুনে শুনে পাস করতে। কালকে আমার ঢাকা থেকে এক লোক একটা গিফট পাঠাইছে। তো উনি বলতেছে, স্যার আমি আপনার ইউটিউব লেকচার শুনে আমি তো পাস করছি, এখন আপনার জন্য আমি কি পাঠাবো? আমি প্রথমত বলছে আমার জন্য কিছু পাঠানো লাগবে না। এরপরে বলতেছে, না স্যার, না পাঠাইলে তো আমি আত্মিকভাবে শান্তি পাচ্ছি না আর কি। পরে উনি আমার জন্য একটা ড্রেস পাঠাইছে আর কি, তবে উনারে আমি নিষেধ করছি, উনি জোরপূর্বক পাঠাইছে। তো বিষয়টা হলো কিছু কিছু বিষয় আছে আপনাদের জন্য অনেক সুবিধা। ধরেন আপনি আসতে না পারলে জুমে ক্লাস করতে পারতেছেন, জুমেও ক্লাস না করতে পারলে মিস করলে ইউটিউবে করতে পারতেছেন, পরীক্ষা দিতে পারতেছেন। তো সবকিছু আপনার হাতের মুঠোয়। আপনার শুধু যে জিনিসটা দরকার সেটা হলো সদিচ্ছা। সদিচ্ছা থাকলে ইনশাল্লাহ পাস করতে পারবেন আর কি। এই আর কি। তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।